পারিবারিক যাত্রার ঠিক একদিন আগে যখন আমার ঘরের কোণে আমার স্যুটকেস পুরোপুরি প্যাক করা রাখা ছিল, আমার ছেলে আমার কাছে আসলো এবং খুব শান্তভাবে বলল, মা, এইবার আপনার জন্য জায়গা নেই। আমি সেই তালিকার দিকে তাকালাম। ৪২ জন আত্মীয় এবং বন্ধুদের টিকিট বুক করা ছিল, কিন্তু সেই পুরো তালিকায় আমার নাম কোথাও ছিল না। সেই মুহূর্তে আমার রক্ত হিম হয়ে গেল। আমি কাঁদলাম না, আমি কোনো হাঙ্গামা করলাম না, শুধু আমি চুপ রইলাম। যখন তারা সবাই এয়ারপোর্ট আর বাসস্ট্যান্ডের জন্য বের হল, তখন আমি এমন কিছু করলাম যার কথা তারা স্বপ্নেও ভাবেনি। আমার নাম মীরা এবং আমার বয়স ৬৩ বছর। গত ৫০ বছর ধরে আমার জীবনের প্রতিটি মুহূর্ত, আমার প্রতিটি সিদ্ধান্ত শুধুমাত্র একটা মানুষের চারপাশেই ঘুরত, আমার ছেলে রাহুল। জয়পুরের এই পুরনো কিন্তু শান্ত মহল্লায় মানুষ আমাকে একজন আদর্শ ও সংস্কারী মা হিসেবে চেনে। আমি একটা স্কুলে পড়াতাম, রাত জেগে মানুষের কাপড় সেলাই করতাম, যাতে রাহুল কখনো এটা অনুভব না করতে পারে যে তার মাথার ওপর বাবার ছায়া নেই। যখন সে মাত্র ৬ মাসের ছিল, তখন তার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। সে কখনো ফিরে তাকায়নি, কখনো একটা পয়সাও পাঠায়নি। আমি একা হাতে তাকে বড় করেছি। নিজের খুশি, নিজের শখ, নিজের ঘুম সবকিছু রাহুলের ভবিষ্যতের ভিত তৈরিতে বিলিয়ে দিয়েছিলাম। যখন অন্য বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে ছুটিতে ঘুরতে যেত, তখন আমি ওভারটাইম করতাম যাতে রাহুলের জন্য একটা নতুন সাইকেল কিনতে পারি। যখন সে অসুস্থ হতো, তখন আমি সারা রাত তার শিয়রে বসে জলপট্টি দিতাম। আর আজ সেই রাহুলই আমাকে বলল যে তার সফরে আমার জন্য কোনো জায়গা নেই। এই সবকিছু গত মঙ্গলবার সকালে শুরু হয়েছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে নাস্তার বাসন ধুইছিলাম। কল থেকে পড়া জলের শব্দের মাঝে আমি রাহুলের পায়ের আওয়াজ শুনতে পেলাম। সে সেদিন খুব সকালেই আমার বাড়িতে চলে এসেছিল, যা নিজের মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার ছিল। ৩৮ বছরের রাহুল এখন তার স্ত্রী প্রিয়ার সাথে একটা নতুন ও অভিজাত এলাকায় থাকে, এবং কোনো কাজ ছাড়া সে কখনো এত সকালে আমার সাথে দেখা করতে আসত না। সে ডাইনিং টেবিলের পাশে চেয়ার টেনে বসে পড়ল এবং নিজের আঙুল দিয়ে টেবিলে টোকা দিতে লাগল। এটা তার পুরনো অভ্যাস ছিল। যখনই সে নার্ভাস হতো, সে এমনটাই করত। আমি তোয়ালে দিয়ে নিজের হাত মুছলাম এবং হাসি মুখে তার দিকে ফিরলাম। কি ব্যাপার বেটা, সব ঠিক আছে তো? আমি জিজ্ঞেস করলাম। সে আমার চোখের দিকে না তাকিয়েই জবাব দিল, মা, আমাকে এই বছরের ট্রিপ নিয়ে কথা বলতে হবে। প্রতি বছর গরমের ছুটিতে আমাদের পুরো পরিবার একসাথে কোনো রিসোর্ট বা হিল স্টেশনে যেত। গত ১৫ বছর ধরে এটা আমাদের একটা পারিবারিক ঐতিহ্য ছিল, এবং প্রতি বছর এই যাত্রার পুরো দায়িত্ব আমার থাকত। সবার জন্য নাস্তা বানানো, টিকিটের খেয়াল রাখা, ওষুধ প্যাক করা, বাচ্চাদের জন্য স্ন্যাক্স বানানো, এইসব আমিই করতাম। আমার মনে হচ্ছিল সে আমাকে ওইসব জিজ্ঞেস করতেই এসেছে। আমি উৎসাহের সাথে বললাম, হ্যাঁ বেটা, বলো, এইবার আমি কি বানিয়ে রাখব? মোটরি আর লাড্ডু বেঁধে দেব? রাহুল একটা দীর্ঘশ্বাস নিল এবং হঠাৎ তার গলায় এমন এক রুক্ষতা চলে আসলো যা আমি আগে কখনো শুনিনি। আসলে মা, এইবার সবকিছু আলাদা হতে চলেছে। আমরা ঠিক করেছি যে আমরা সবাই একটা বড় লাক্সারি বাস বুক করে যাব, একটা গ্রুপ ট্যুরের মতো। খুব মজা হবে। আমার মন খুশিতে ভরে গেল। আমি বললাম, আরে বাহ, এটা তো খুব ভালো ভাবনা। আমরা কবে বেরোচ্ছি? রাহুল অস্বস্তিতে গলা পরিষ্কার করল। এখানেই একটা ছোট সমস্যা আছে মা, বাসের সিটের সংখ্যা সীমিত। আমরা ৪২ জনের বুকিং পাকা করে ফেলেছি এবং তাতে আর কোনো জায়গা বেঁচে নেই। আপনার জন্যে জায়গা নেই। তার এই কথাগুলো আমার মগজ পর্যন্ত পৌঁছাতে কয়েক সেকেন্ড সময় নিল। আমার হাত থেকে সেই চীনামাটির কাপটি, যা আমি এইমাত্র ধুয়ে মুছছিলাম, পিছলে মাটিতে পড়ে গেল। ছনছন শব্দ হল এবং কাপের ডজনখানেক টুকরো মেঝেতে ছড়িয়ে গেল। ঠিক যেমন সেই মুহূর্তে আমার বুকের ভেতরে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি মেঝেতে পড়ে থাকা টুকরোগুলোর দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, ৪২ জন যাচ্ছে, কিন্তু আমার জন্যে জায়গা নেই। রাহুল সাথে সাথে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল। সে পরিষ্কারভাবে এই পরিস্থিতি থেকে পালাতে চাইছিল। দেখুন মা, এইবার আমরা চাইছি ট্রিপটা একটু বেশি ডায়নামিক হোক, মানে তরুণ প্রজন্ম, বেশি হইচই, জোরে গান। আপনি ওখানে খুব অস্বস্তি বোধ করবেন। আপনি এখানেই বাড়িতে থেকে আরাম করুন। আপনারও তো নিজের জন্য সময় দরকার না? আমি ধীরে ধীরে নিচে ঝুঁকলাম এবং সেই ভাঙা টুকরোগুলো কুড়াতে লাগলাম, মূলত এই জন্যে যাতে রাহুল আমার চোখে আসা সেই জল না দেখতে পায়, যা আমার চোখের পাতায় ভারী হয়ে আসছিল। আমি কাঁপানো গলায় জিজ্ঞেস করলাম, ঠিক আছে, কে কে যাচ্ছে রাহুল?
আমি শুনলাম যে সে নিজের পকেট থেকে একটা কাগজ বের করল। অবশ্যই আমি আর প্রিয়া যাচ্ছি। প্রিয়ার বাবা মা আছে, আমার খুড়তুতো ভাই রোহিত আর তার পরিবার আছে, কাকামশাই আছেন, যদিও আমরা ওনার সাথে বছরে একবার দেখা করি। প্রিয়ার অফিসের কিছু বন্ধু আছে, হয়তো আপনি তাদের চেনেন না। কামওয়ালি বাই কমলাও যাচ্ছে, কারণ এত লোকের দেখাশোনা আর সাফালিয়ের জন্য তো কারোর দরকার হবে। আর হ্যাঁ, শর্মাজির ব্রুনোও যাচ্ছে। ব্রুনো? আমি কাঁচের টুকরোগুলো হাতে ধরে থাকা অবস্থাতেই জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, শর্মাজির কুকুর, ও তো পরিবারেরই অংশ না? আমি ওখানেই মেঝের অপর বসে রইলাম। আমার হাত অসাড় হয়ে গিয়েছিল। সেই অচেনাদের কুকুরের জন্য ওই পারিবারিক যাত্রায় জায়গা ছিল, কিন্তু আমার জন্যে নয়। সেই নারী যে গত ১৫ বছর ধরে এই যাত্রার প্রতিটি ছোট বড় জিনিসের ব্যবস্থা করেছে, যে এই পরিবারের জন্য হাজার হাজার রুটি সেকেছে, যে অসুস্থ বাচ্চাদের বমি পরিষ্কার করেছে, যে রাহুলকে বাড়ির ডাউন পেমেন্ট দেবার জন্যে নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে দিয়েছিল, আজ সেই নারীর দাম একটা কুকুরের চেয়েও কম হয়ে গিয়েছিল। মা প্লিজ এটাকে এত বড় ইস্যু করবেন না, রাহুল বিরক্ত গলায় বলল। মাত্র ১ সপ্তাহের তো ব্যাপার। আপনি সবসময় আমাদের দেখাশোনায় লেগে থাকেন, এখন টিভি দেখুন, আরামে ঘুমান, এটা আপনার জন্যও একটা ছুটির মতোই হবে। আমি খুব ধীরে ধীরে দাঁড়ালাম। আমার মনে হচ্ছিল যেন আমার ৬৩ বছরের পুরো ওজন আমার মেরুদণ্ডের উপর চলে এসেছে। আমি আমার ছেলের দিকে তাকালাম, সেই মানুষ যে জন্মানোর পর থেকে আমার পুরো দুনিয়ার কেন্দ্র ছিল। আজ আমি তাকে প্রথমবার তার আসল রূপে দেখলাম। আমি দেখলাম কিভাবে সে আমার নজরে নজর এড়াচ্ছে, কিভাবে সে বারবার নিজের ঘড়ি দেখছে, যেন আমার দুঃখ তার কাছে শুধু সময়ের অপচয়। আমি খুব শান্ত গলায় তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি সবাইকে বলে দিয়েছ যে আমি যাচ্ছি না? রাহুল মাথা নাড়াল। হ্যাঁ, প্রিয়ার মনে হলো এটাই ঠিক হবে, যাতে শেষ মুহূর্তে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। প্রিয়া? অবশ্যই, এটা আমার বৌমারই ভাবনা ছিল। গত ৮ বছর ধরে যখন থেকে রাহুলের সাথে তার বিয়ে হয়েছে, আমি দেখছিলাম কিভাবে সে খুব চালাকি করে আমাকে আমারই ছেলের জীবনের প্রান্তসীমায় ঠেলে দিচ্ছে। আগে পারিবারিক ডিনার আমার বাড়িতে হতো, পরে তাদের বাড়িতে শিফট হলো, তারপর বড় সিদ্ধান্তে আমার মতামত নেওয়া বন্ধ করে দেওয়া হলো। আর আমি জিনিসগুলো তখন জানতে পারতাম যখন সেগুলো আগেই ঠিক হয়ে থাকত। আর এখন আমি বুঝে গেলাম। আমার মুখ থেকে শুধু এইটুকুই বেরোল। রাহুলের মুখে একটা স্বস্তির ভাব দেখা গেল। আমি জানতাম মা যে আপনি বুঝে যাবেন। আপনি দুনিয়ার সব থেকে ভালো মা। সে এগিয়ে আসলো এবং আমার গালে একটা দ্রুত চুমু খেল। এটা সেই ধরনের চুমু যা আপনি তখন করেন যখন আপনি কারো কাছ থেকে যত দ্রুত সম্ভব রেহাই পেতে চান। আমরা কাল খুব ভোরে বের হচ্ছি, তাই হয়তো আপনার সাথে আর দেখা হবে না। নিজের খেয়াল রাখবেন। আর কোনো সাফাই না দিয়েই সে সেখান থেকে চলে গেল। আমি শুনলাম তার গাড়ি স্টার্ট হলো এবং সেই শব্দ দূরে যেতে যেতে পুরোপুরি মিলিয়ে গেল। আমি সেই খালি রান্নাঘরে নিজের পায়ের কাছে পড়ে থাকা ভাঙা কাপের টুকরোগুলোর সাথে না জানি কতক্ষণ একা দাঁড়িয়ে রইলাম। আমি ৫০ বছর একজন সিঙ্গল মাদার হিসেবে কাটিয়েছিলাম। আমি নিজের জন্য আসা বিয়ের প্রতিটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কারণ আমি চাইনি আমার ছেলেকে কখনো সৎ বাবার খোটা শুনতে হোক। আমি নতুন শাড়ি কিনিনি, নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম, যাতে রাহুল একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পারে। যখন অন্য বাচ্চাদের বাবা তাদের গ্র্যাজুয়েশনে হাততালি দিচ্ছিল, তখন আমি সেখানে একা দাঁড়িয়ে কাঁদছিলাম। যখন রাহুলের প্রথম প্রেমিকার সাথে ব্রেকআপ হয়েছিল, তখন পুরো রাত আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। আর আজ ৬৩ বছর বয়সে আমি এটা জানতে পারছি যে আমার সেই সমস্ত নিঃস্বার্থ প্রেম, আমার সেই পুরো জীবনের বলিদানের শেষ পরিণাম এই ছিল যে একটা বাসে আমার জন্য জায়গা নেই, কিন্তু একটা অচেনা মানুষের কুকুরের জন্য জায়গা আছে। সেই রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারলাম না। আমি বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম, আর সেই সমস্ত মুহূর্তের কথা মনে করতে লাগলাম যখন আমি হ্যাঁ বলেছিলাম, যখন আমার না বলা উচিত ছিল। সেই প্রতিবার যখন আমি রাহুলের প্রয়োজনকে আমার নিজের প্রয়োজনের ওপরে রেখেছিলাম। সেই প্রতিবার যখন আমি তার খারাপ ব্যবহারকে এটা বলে সমর্থন করেছিলাম যে বাচ্চারা বড় হচ্ছে, তাদের নিজস্ব জীবন আছে। কিন্তু এটা নিজস্ব জীবন হওয়া নয়, এটা ছিল নিষ্ঠুরতা, এটা ছিল খাঁটি স্বার্থপরতা। পরের দিন সকাল ঠিক ৬টায় আমি আমার বাড়ির বাইরে একটা ভারী ইঞ্জিনের আওয়াজ শুনতে পেলাম। আমি জানলার পর্দা একটু সরিয়ে বাইরে দেখলাম, সেটা একটা বিশাল এবং চমৎকার বাস ছিল। আমি দেখলাম রাহুল সেখানে দাঁড়িয়ে মালপত্র রাখছিল। প্রিয়া একজন সেনাপতির মতো সবাইকে নির্দেশ দিচ্ছিল যে কোন ব্যাগ কোথায় যাবে, আর তারপর মানুষজন বাসে উঠতে শুরু করল। আমি এক একে তাদের গুনলাম, ১, ২, ৩, পুরো ৪২ জন।
আমি সেই মুখগুলোকে দেখলাম যাদের আমি চিনতাম, আর সেই মুখগুলোকেও দেখলাম যাদের জীবনে আমি কখনো দেখিনি। আমি আমার পুরনো কামওয়ালি কমলাকে একটা বড় হাসি নিয়ে বাসে উঠতে দেখলাম। আমি সেই কাকাকে দেখলাম যিনি গত 2 বছর ধরে সম্পত্তির এক বিবাদের কারণে আমার সাথে কথা পর্যন্ত বলেননি। আমি শর্মাজি আর তার কুকুর ব্রুনোকে দেখলাম। 42 জন মানুষ সেই বাসে চড়ল। 42 জন মানুষ যাদেরকে আমার ছেলে তার জন্মদাত্রী মায়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি আর বেশি জরুরি মনে করল। রাহুল বাসে ওঠার ঠিক আগে 1 সেকেন্ডের জন্য আমার জানলার দিকে তাকালো। আমাদের চোখ এক মুহূর্তের জন্য মিলল। আমি হয়তো সেই মুহূর্তেও এই আশা করছিলাম যে হয়তো তার ভেতরে কোনো অপরাধ বোধ জাগবে, হয়তো সে আমাকে বিদায় জানাবে, বা হয়তো সে তার সিদ্ধান্ত বদলে ফেলবে। কিন্তু সে শুধু নিজের চোখ সরিয়ে নিল এবং বাসের ভেতরে চলে গেল। যখন সেই বাস আমার চোখের আড়ালে চলে গেল, তখন আমার ভেতরে এমন কিছু ভাঙল যা চিরকালের জন্য বদলে গেল। এটা শুধু যন্ত্রণা ছিল না, যদি আমার খুব ভয়ানক যন্ত্রণা হচ্ছিল। এটা শুধু বিষণ্ণতা ছিল না, যদিও আমি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম। এটা অন্য কিছু ছিল। এটা একটা খুব গভীর, খুব ঠান্ডা শান্তি ছিল। এটা সেই নারীর মৃত্যু ছিল যে নিজের পুরো জীবন অন্যদের জন্য কুরবান করে দিয়েছিল। আর এটা সেই নারীর জন্ম ছিল যাকে এইমাত্র এটা উপলব্ধি হয়েছে যে তার আর এমনটা করার কোনো দরকার নেই। তাদের চলে যাওয়ার পরের প্রথম 2 দিন আমার জীবনের সবথেকে শান্ত দিন ছিল। সেই শান্তিতে একটা অদ্ভুত শোরগোল ছিল যা আমাকে ভেতর পর্যন্ত কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার কখনো এই উপলব্ধিতেই আসেনি যে আমার ফোন সারাদিনে কতবার বাজত। কখনো রাহুলের ফোন এটা জিজ্ঞেস করার জন্য যে তার গাড়ির চাবি কোথায় রাখা আছে, কখনো প্রিয়ার ফোন এটা জিজ্ঞেস করার জন্য যে আমার হাতের সেই বিশেষ ডাল মাখনির রেসিপি কি, তো কখনো প্রতিবেশীদের ফোন এটা জিজ্ঞেস করার জন্য যে আমি কি কয়েক ঘন্টার জন্য তাদের বাচ্চাদের সামলাতে পারব, কারণ তারা জানত যে আমি সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করি। কিন্তু এখন সেই নিস্তব্ধতা এত গভীর ছিল যে আমি নিজের রান্নাঘরে ফ্রিজের কম্প্রেসারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি দেয়ালে টাঙানো সেই পুরনো ঘড়ির টিকটিক শুনতে পাচ্ছিলাম যা আমার মা আমাকে 30 বছর আগে দিয়েছিলেন। সেই খালি বাড়িতে নিজেরই পায়ের শব্দ আমাকে ভয় দেখাচ্ছিল। প্রথম দিন আমি নিজেকে ব্যস্ত রাখার অনেক চেষ্টা করলাম। আমি সেই ঘরগুলো পরিষ্কার করলাম যেগুলো আগে থেকেই পরিষ্কার ছিল। আমি আলমারির কাপড় বের করে আবার ভাঁজ করলাম। আমি সেই গাছে জল দিলাম যেগুলোর জলের প্রয়োজনই ছিল না। কিন্তু দ্বিতীয় দিন যখন আমি সকালে উঠলাম আর অনুভব করলাম যে আজ আমার কাছে করার মতো কোনো জরুরি কাজ নেই, মেটানোর মতো কোনো পারিবারিক সংকট নেই, অন্য কারোর জন্যে রান্না করার কোনো বাধ্যবাধকতা নেই, তো আমি আমার পুরনো সোফায় বসে পড়লাম। দশকের মধ্যে প্রথমবার আমি শুধু নিজের জন্যে উপস্থিত ছিলাম। সেই মুহূর্তটি খুব ভয়ানক ছিল। 50 বছর ধরে আমার পরিচয় পুরোপুরি রাহুলের মা হওয়াতেই সীমাবদ্ধ ছিল। মীরা যে সবসময় উপলব্ধ থাকে, মীরা যে কখনো কোনো কাজের জন্যে না বলে না, মীরা যে সবার সব সমস্যার সমাধান বের করে দেয়, সেই দায়িত্ব ছাড়া আমি আসলে কে ছিলাম? আমাকে আমার নিজের অস্তিত্ব একটা খালি খামের মতো মনে হতে লাগল। তৃতীয় দিন আমি এমন কিছু করার সিদ্ধান্ত নিলাম যা আমি মাস কিংবা বছর ধরে এড়িয়ে চলছিলাম। ছাদে থাকা সেই পুরনো স্টোর রুমের সাফাই। ওখানে দশকের পর দশক স্মৃতি, পুরনো বাক্স আর না জানি কত এমন জিনিস পড়েছিল যার মুখোমুখি হওয়ার সাহস আমি কখনো জোগাতে পারিনি। সব সময় কোনো না কোনো বাহানা থাকত। কখনো রাহুলের কোনো কাজে আমার সাহায্য লাগত, কখনো বাড়িতে কোনো অতিথি চলে আসত, অথবা কখনো পরিবারের দেখাশোনা করতে করতে আমি এত ক্লান্ত হয়ে যেতাম যে সিঁড়ি দিয়ে ওঠার আমার হিম্মতি হতো না। কিন্তু আজ কোনো বাহানা ছিল না। আমি ধীরে ধীরে ছাদের সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। আমার হাঁটুতে প্রতিটা কদমে একটা হালকা ব্যথা উঠছিল, যা আমার বয়স আর আমার ক্লান্তি দুটোরই সাক্ষ্য দিচ্ছিল। যখন আমি স্টোররুমের জংধরা দরজা খুললাম, তখন ভেতরে একটা অদ্ভুত গুমোট ভাব আর ফিনাইলের গন্ধ আমাকে স্বাগত জানাল। ছোট জানলা দিয়ে চুঁইয়ে আসা রোদে ধূলিকণা নাচছিল। আমি কাঠের মেঝের ওপর বসে পড়লাম আর আমার সামনে রাখা প্রথম লোহার বাক্সটি খুললাম। তাতে ছবি ছিল, হাজার হাজার ছবি। শৈশবের রাহুল, স্কুলের প্রথম দিনের রাহুল, প্রতিটি জন্মদিন, প্রতিটি গ্র্যাজুয়েশন, তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই ছবিগুলোতে বন্দী ছিল। কিন্তু সেই হাজার হাজার ছবির মধ্যে আমি হয়তো খুব কম ছবিতেই ছিলাম। আমি সব সময় ক্যামেরার পেছনে থাকা মানুষ ছিলাম, আর যদি কোনো ছবিতে আমি থাকতামও, তবে তা সবসময় প্রান্তেই থাকত,
হাস্যোজ্জ্বল কিন্তু স্পষ্টভাবে ক্লান্ত। আমার চোখের নিচের সেই কালো দাগগুলো সেই অগণিত রাতের কাহিনী বলছিল, যা আমি আমার অসুস্থ ছেলের দেখাশোনা করতে গিয়ে অথবা নিজের সেলাই মেশিনের ওপর ঝুঁকে অন্যের কাপড় সেলাই করতে গিয়ে কাটিয়েছিলাম। আমি একটা ছবি পেলাম, যেখানে 7 বছরের রাহুল তার নতুন সাইকেলের সাথে দাঁড়িয়েছিল। আমার সেই দিনের কথা খুব ভালো করে মনে ছিল। সেই সাইকেলটি কেনার জন্য আমি 3 মাস ধরে টানা 2টো শিফটে কাজ করেছিলাম। আমি নিজের সোনার সেই 2টো চুড়িও বন্ধক রেখেছিলাম, যা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। ছবিতে রাহুল খুশিতে জ্বলজ্বল করছিল, কিন্তু আমি তাতে ছিলাম না। আমি সবসময়কার মতো সেই খুশিকে শুধু দেখছিলাম, তাকে যাপন করছিলাম না। আমি সেই স্মৃতিগুলো উল্টেপাল্টে দেখছিলাম। এমন সময় আমার নজর একটা খুব পুরনো আর মোটা খয়েরি রঙের খামের ওপর পড়ল। সেই খামের ওপর আমার স্বর্গীয় বাবার হাতের লেখায় আমার নাম লেখা ছিল, আমার প্রিয় মেয়ে মীরার জন্য। আমার হাত কাঁপতে লাগল। আমার বাবার প্রয়াণ 6 বছর আগে হয়েছিল। আমি ধীরে ধীরে সেই খামটি খুললাম। তার ভেতরে অনেকগুলো আইনি দলিল ছিল, জমির কাগজ, কিছু পুরনো এগ্রিমেন্ট আর 5 বছর পুরনো ব্যাংকের স্টেটমেন্ট। যেমন যেমন আমি সেগুলো পড়তে লাগলাম, আমার হৃৎস্পন্দন বেড়ে যেতে লাগল। আমার বাবা নিজের পেছনে আমার নামে 2টো সম্পত্তি ছেড়ে গিয়েছিলেন, একটা মূল বাজারে তৈরি একটি ব্যবসায়িক দোকান এবং শহরের বাইরে একটি বাড়ি যা ভাড়ায় দেওয়া ছিল। দলিল অনুযায়ী এই 2টো সম্পত্তি থেকে প্রতি মাসে প্রায় 80,000 টাকা ভাড়া আসত। 80,000 টাকা মাস! এমন একটা টাকা যার মুখ আমি আজ পর্যন্ত দেখিনি। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। এমন কিভাবে সম্ভব যে আমার এই বিষয়ে কিছুই জানা নেই? আমি ঘাবড়ে গিয়ে কাগজগুলো আরও উল্টেপাল্টে দেখলাম। তখনই আমি একটা চিঠি পেলাম। এই চিঠিটি উকিল শর্মাজির পক্ষ থেকে রাহুলকে লেখা হয়েছিল এবং এর ওপর 4 বছর আগের তারিখ দেওয়া ছিল। আমি কাঁপানো হাতে সেই চিঠিটি খুলে পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, প্রিয় রাহুলজি, যেমনটা আমাদের গত মঙ্গলবারের বৈঠকে ঠিক হয়েছিল, আমরা আপনার দ্বারা চাওয়া পাওয়ার অফ অ্যাটর্নি বা মুক্তারনামা ট্রান্সফারের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আপনার মা শ্রীমতী মীরাজির সম্পত্তি থেকে হওয়া আয় সরাসরি সেই ব্যাংক অ্যাকাউন্টেই জমা করা হবে, যা আপনি আমাদের বলেছেন, যেমনটা আপনি বলেছেন যে এটা ওনারই ইচ্ছা। যদিও আমি এই বিষয়ে জোর দিতে চাইব যে আপনার মাকে ব্যক্তিগতভাবে এসে এই আইনি দলিলগুলোতে সই করতে হবে। কেওয়াইসি নিয়ম অনুযায়ী ওনার শারীরিকভাবে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। এখনও পর্যন্ত আমরা কেবল সেই দলিলগুলোই পেয়েছি যাতে আপনি বলছেন যে উনি সই করেছেন, কিন্তু আইনি প্রক্রিয়াকে পুরোপুরি বৈধ করার জন্য আমাদের একবার ওনার সাথে সামনাসামনি দেখা করতেই হবে। আমার হাতের কাঁপুনি এখন পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। চিঠিতে আরও লেখা ছিল, আমি গত 4 বছরের ব্যাংক স্টেটমেন্টও সাথে পাঠাচ্ছি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, প্রতি মাসে 80,000 টাকার আয় ক্রমাগত আপনার অ্যাকাউন্টে আসছে। আমরা আশা করি যে এই টাকাগুলো আপনার মায়ের দেখাশোনা আর ওনার মঙ্গলের জন্যই ব্যবহার করা হচ্ছে, যেমনটা আপনি আমাদের দেওয়া দলিলে দাবি করেছেন। সেই সন্ধ্যায় যখন আমি আমার রান্নাঘরের টেবিলে সেই সমস্ত দলিলগুলো পরপর সাজাচ্ছিলাম, তখন আমি সেই পুরনো কাগজের স্তূপের মাঝে এমন কিছু পেলাম যা আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। সেই কাগজগুলোর মাঝে একটা লোন অ্যাপ্লিকেশনের কপি ছিল, যা রাহুল 6 মাস আগে ব্যাংকে জমা দিয়েছিল। এটা কোনো ছোটখাটো লোন ছিল না, এটা 50 লাখ টাকার লোন এগেনস্ট প্রপার্টির আবেদন ছিল, আর এতে যে সম্পত্তি বন্ধক রাখা হয়েছিল তা ছিল আমার বাড়ি, আমার নিজের বাড়ি। সেই বাড়ি যেখানে আমি আমার জীবনের 30 বছর কাটিয়েছিলাম, যাকে আমি আমার দিন রাতের পরিশ্রমে বানিয়েছিলাম, যা আমার একমাত্র আসল সঞ্চয় ছিল। সেই লোন অ্যাপ্লিকেশনেও আমারই জাল সই ছিল, কিন্তু যে জিনিসটা আমাকে ভেতর থেকে ডরিয়ে দিল তা ছিল তাতে লেখা তারিখ আর ব্যাংকের একটা ছোট নোট। নোটে লেখা ছিল, শারীরিক সত্যতা যাচাই এবং মূল সই বাকি। রাহু শুধু যে বছর ধরে আমার টাকা চুরি করছিল তাই নয়, বরং সে আমার বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে 50 লাখ টাকা বের করার চেষ্টা করছিল। যদি এই লোন পাস হয়ে যেত আর রাহুল তা শোধ করতে না পারত, যার পুরো সম্ভাবনা ছিল, কারণ সে আগেই আমার 20 লাখ টাকা গায়েব করে দিয়েছিল, তবে ব্যাংক আমার বাড়ি নিলাম করে দিত। আমি রাস্তায় চলে আসতাম। এক নিমেষেই আমি সব কিছু বুঝে গেলাম। আমি বুঝে গেলাম যে রাহুল আমাকে সেই আইনি কাগজগুলোতে সই করার জন্য এত বাধ্য করছিল কেন। সে শুধু নিজের পুরনো অপরাধগুলোকেই ঢাকতে চাইত না, বরং সে চাইত আমি ব্যাংকের ওই দলিলগুলোতেও অজান্তে সই করে দিই, যাতে আমার বাড়ি চিরকালের জন্য তার ঋণের বলি হয়ে যায়।
আমাকে ট্রিপে না নেওয়ার তার সিদ্ধান্ত কোনো দুর্ঘটনা ছিল না। যদি আমি সেই পারিবারিক যাত্রায় যেতাম আর সব সময়ের মতো তার আজ্ঞাবহ মা হয়ে থাকতাম, তবে সে হয়তো ট্রিপের মাঝখানেই আদরের ছলে আমার থেকে কোনো কাগজে দস্তখত করিয়ে নিত, আর আমি না পড়েই করে দিতাম। কিন্তু আমাকে ওই ট্রিপ থেকে বাইরে বের করে দিয়ে সে অজান্তেই আমাকে সেই একাকিত্ব আর সেই সময় দিয়ে দিয়েছিল যা আমার এই ভয়াবহ সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য প্রয়োজন ছিল। তার নিষ্ঠুরতাই আমার সবথেকে বড় রক্ষক হয়ে দাঁড়িয়েছিল। সেই রাতে অনেক দিন পর আমি খুব গভীর ঘুমে ঘুমালাম। এই জন্য নয় যে আমার মনে কোনো শান্তি ছিল, বরং এই জন্য কারণ এখন আমি জানতাম যে আমার আসল শত্রুকে, এবং আমি এটাও জানতাম যে এখন সময়ে এসে গেছে যে আমার ছেলেও এটা জানুক যে সে কোন মহিলার সাথে টক্কর নিয়েছে। ফোনের স্ক্রিনে লেখা ছিল রাহুল কলিং, আর সাথে 6টা মিসড কল ছিল। 3টে মেসেজও ছিল। মা, ফোন তুলুন। মা, আমার আপনার সাথে খুব জরুরি কথা আছে। মা, আপনি ফোন কেন তুলছেন না? নিজের পুরো জীবনে প্রথমবার আমি রাহুলের কোনো কাল্পনিক সমস্যা সমাধানের জন্য দৌড়ালাম না। এর বদলে আমি নিজের জন্য 1 কাপ চা বানালাম এবং আরামে চেয়ারে বসে ভাবতে লাগলাম। 4 বছর ধরে আমার ছেলে আমার টাকা চুরি করেছিল। সে আইনি দলিলে আমার জাল সই করেছিল। সে আমার বাবার সম্পত্তি সম্পর্কে আমার কাছে মিথ্যে বলেছিল। আর এই সব কিছু সে তখন করেছিল যখন আমি এক পয়সার জন্য মুখাপেক্ষী ছিলাম, যখন আমি তাকে আমার জমানো টাকা থেকে ঋণ দিচ্ছিলাম, যখন আমি এই ভয়ে থাকতাম যে কোথাও বার্ধক্যে আমি তার ওপর আর্থিক বোঝা না হয়ে পড়ি। ফোন আবার বাজল। এইবার আমি ফোন তুলে নিলাম। মা, ভগবানের শুক্রিয়া। রাহুলের গলা খুব উদ্বেগে শোনাচ্ছিল, প্রায় মরিয়া। আমি সকাল থেকে আপনাকে ফোন করছি। আপনি কোথায় ছিলেন? আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম। আমি এমন এক শান্তির সাথে জবাব দিলাম যা আমাকে নিজেই অবাক করে দিল। দেখুন মা, একটা ছোট সমস্যা হয়ে গেছে, আর আমার আপনার সাহায্য চাই। কিছু আইনি কাগজ আছে যাতে আমাকে আপনার তৎক্ষণাৎ দস্তখত চাই। এটা দাদু ভাইয়ের মানে নানাজির ছেড়ে যাওয়া কিছু পুরনো সম্পত্তি নিয়ে। খুব একঘেয়ে আইনি কথা, কিন্তু উকিল বলছে যে সমস্ত কাগজপত্রের কাজ শেষ করার জন্য আপনার আসল সই প্রয়োজন। তার এই ধৃষ্টতা আমার শ্বাস রোধ করে দিল। 4 বছর ধরে আমাকে লুটে নেওয়ার পর এখন সে আমাকে ট্রিপের মাঝখান থেকে ফোন করছিল। সে এই নাটক করছিল যে সে এইমাত্র এই সম্পত্তিগুলোর কথা জানতে পেরেছে, যাতে সে আমাকে বোকা বানিয়ে সেই দলিলগুলোতে সই করিয়ে নিতে পারে, যা তার এই প্রতারণাকে আইনি রূপ দিয়ে দেবে। কি ধরনের সম্পত্তি? আমি জিজ্ঞেস করলাম, এটা দেখার জন্য যে সে নিজের এই মিথ্যেকে আর কতদূর নিয়ে যেতে পারে। আমার পুরো তথ্য নেই মা। আপনি তো জানেনই এই আইনি ব্যাপারগুলো কত জটিল হয়। কিন্তু উকিল বলছে যদি আমরা এটাকে তাড়াতাড়ি না মেটাই তবে আমরা সব কিছু হারিয়ে ফেলতে পারি। যখন আমি ট্রিপ থেকে ফিরব তখন কি আপনি আমার সাথে ব্যাংকে যাবেন? আমি আপনাকে বাড়ি থেকে পিক করে নেব। রাহুল, আমি খুব ধীরে ধীরে বললাম, তুমি কি এটা বলছো যে তুমি এই সম্পত্তিগুলোর কথা এইমাত্র জানতে পেরেছ? ফোনের ওপাশে একটা খুব দীর্ঘ নিস্তব্ধতা ছেয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মা, উকিল আমাকে আজ সকালেই ফোন করেছিল। স্পষ্টতই সে বছর ধরে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। বছর ধরে? অন্তত এই একটা কথা তো সত্যি ছিল। আর তুমি তার কাছ থেকে কখনো কোনো চিঠি পাওনি? তুমি কখনো এই সম্পত্তি থেকে আসা ভাড়ার বিষয়ে কিছু জানতে পারোনি? আরও একটা দীর্ঘ নিস্তব্ধতা। না মা, আপনি এমন কেন জিজ্ঞেস করছেন? আমি নিজের চোখ বন্ধ করলাম আর নিজের ভেতরে এমন একটা জিনিস অনুভব করলাম যে আমি কয়েক দশক ধরে অনুভব করিনি। একটা খুব ঠান্ডা, স্পষ্ট আর গভীর আগুন যা আমার রক্তে বিদ্যুতের মতো দৌড়াচ্ছিল। এটা সেই তীব্র রাগ ছিল না যা আমার যৌবনে আসত। এটা অন্য কিছু ছিল, খুব বিপজ্জনক কিছু। এটা এমন এক নারীর রাগ ছিল যে অবশেষে ঘুম থেকে জেগে উঠেছে। আমি এমনিই জিজ্ঞেস করছিলাম, আমি জবাব দিলাম। তুমি নিজের ট্রিপ থেকে ফিরে এসো, তারপর আমরা এই নিয়ে কথা বলবো। কিন্তু মা, এটা খুব জরুরি। আমি ফোন কেটে দিলাম। আমার ছেলে যে 50 বছর ধরে আমার দুনিয়ার কেন্দ্র ছিল, এইমাত্র আমার মুখের ওপর আমাকে ঠকানোর চেষ্টা করছিল। আর তার পুরো বিশ্বাস ছিল যে আমি এত বোকা বা এত অন্ধ যে আমি কিছুই বুঝতে পারবো না। আমি আমার সেই শান্ত রান্নাঘরে বসে রইলাম। এখন আমার এই নিস্তব্ধতায় ভয় লাগছিল না। আর নিজের জীবনে প্রথমবার আমি এমন কিছু করার পরিকল্পনা করতে শুরু করলাম যার আমার পরিবারের দেখাশোনা করার সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি এই পরিকল্পনা করতে শুরু করলাম যে আমি আমার জীবন কিভাবে ফিরে পাব। বৃহস্পতিবার সকালে যখন আমার চোখ খুলল তখন আমার মাথায় একটা স্পষ্টতা ছিল যা আমি বছর ধরে অনুভব করিনি। দশকের মধ্যে প্রথমবার আমি এটা ভেবে উঠিনি যে আজ রাহুলের কি লাগবে বা আজ আমাকে পরিবারের কোন সংকট সামলাতে হবে। আমি শুধু নিজের কথা ভেবে উঠেছিলাম।
নাশতা করার পর আমি সেই পুরনো ল ফার্মেই ফোন করলাম, যার নাম সেই পুরনো চিঠিগুলোতে ছাপা ছিল, যেগুলো আমি স্টোর রুমে পেয়েছিলাম। রিসেপশনিস্ট আমাকে জানালো যে উকিল শর্মাজি আমাকে আজ দুপুরেই দেখা করতে পারেন। দুপুরে যখন আমি শর্মাজির অফিসে ঢুকলাম তখন তিনি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। শ্রীমতী মিরাজি, তিনি একটা দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, আমি বছর ধরে এই সাক্ষাতের অপেক্ষা করছিলাম। শর্মাজি প্রায় ৬০ বছরের একজন সজ্জন মানুষ মনে হচ্ছিল। তার মুখে স্বস্তি আর চিন্তা দুটোই একসাথে ছিল। তার অফিস মোটা মোটা আইনি বইতে ভরা ছিল, আর তার টেবিলে তার পরিবারের একটা ছবি রাখা ছিল। তাকে দেখে আমার নিজের স্বর্গীয় বাবার কথা মনে পড়ে গেল। শর্মাজি, আমাকে এটা বুঝতে হবে যে আমার বাবার উইল আর সম্পত্তির সাথে আসলে কি হচ্ছে। আমি সরাসরি কাজের কথায় আসলাম। তিনি নিজের চেয়ার ঠিক করলেন আর আমার নামে একটা খুব মোটা ফাইল খুললেন। আপনার বাবা, ভগবান তার আত্মাকে শান্তি দিন, আপনার জন্য দুটো সম্পত্তি ছেড়ে গিয়েছিলেন। একটা মূল বাজারে তৈরি দোকান যা গত ৮ বছর ধরে ভাড়ায় আছে, এবং শহরের বাইরে একটা বাড়ি যাও ভালো ভাড়ায় দেওয়া আছে। তিনি অনেকগুলো কাগজপত্র বের করলেন আর আমার দিকে টেবিলের ওপর ছড়িয়ে দিলেন। এই দুটো থেকে আসা মোট ভাড়া খুব স্থিতিশীল থেকেছে, প্রায় ৮০,০০০ টাকা মাস। যখন ৬ বছর আগে আমার বাবার প্রয়াণ হল তখন এই সমস্ত আয় সরাসরি আমার অ্যাকাউন্টে আসা উচিত ছিল, কিন্তু আমি কখনো একটা পয়সাও পাইনি। আমি বললাম। আমার গলায় একটা হালকা কাঁপুনি ছিল যা আমি লুকাতে পারলাম না। একেবারেই। শর্মাজি মাথা নাড়লেন। ৪ বছর আগে আপনার ছেলে রাহুল আমাদের কাছে কিছু দলিল নিয়ে এসেছিল যাতে আপনার সই ছিল। সেই দলিলগুলোর মাধ্যমে সে আপনার আর্থিক ও আইনি দায়িত্ব সামলানোর পাওয়ার অফ অ্যাটর্নি নিজের নামে করিয়ে নিয়েছিল। শর্মাজি আমাকে সেই দলিলগুলোর একটা কপি দেখালেন। সেখানে আমার নাম লেখা ছিল, আর তার ওপর যে সইগুলো ছিল তা অনেকটা আমার মতোই লাগছিল, কিন্তু সেগুলো পরিষ্কারভাবে আমার ছিল না। যখন আমি সই করি তখন শেষে একটা ছোট্ট মোচড় দিই, যা আমি ছোটবেলায় শিখেছিলাম। এই সইগুলোতে সেই মোচড়টি গায়েব ছিল। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে দেখা করার আর এই দলিলগুলোর সত্যতা যাচাই করার খুব জেদ করেছিলাম, উকিল সাহেব এগিয়ে বললেন। কিন্তু আপনার ছেলের কাছে সব সময় কোনো না কোনো বাহানা তৈরি থাকত। কখনো সে বলতো যে আপনি তীর্থযাত্রায় গেছেন, কখনো বলতো আপনি খুব অসুস্থ, তো কখনো বলতো আপনি ডিপ্রেশনে আছেন আর কারো সাথে দেখা করতে চান না। আমি ২ বছর পর্যন্ত তার এই বাহানাগুলোতে বিশ্বাস করেছিলাম, আর প্রতি মাসে সেই টাকা সেই অ্যাকাউন্টেই ট্রান্সফার করতে থাকতাম যা সে বলেছিল। আমার পেটে একটা অদ্ভুত মোচড় হতে লাগল। আমরা সেই ২ বছরে কত টাকার কথা বলছি? প্রায় ১৯,২০,০০০ টাকা। ১৯,২০,০০০ টাকা! আর সেই সময় আমি আমার মায়ের গয়না বিক্রি করে রাহুলকে তার বাড়ির কিস্তি দেবার জন্য টাকা দিচ্ছিলাম। কিন্তু ২ বছর আগে শর্মাজি এগিয়ে বললেন, আমি আপনার ব্যক্তিগত উপস্থিতি ছাড়া সেই টাকা ট্রান্সফার করতে পরিষ্কার মানা করে দিলাম। তখন থেকে আজ পর্যন্ত সেই সমস্ত টাকা একটা সুরক্ষিত এসক্রো অ্যাকাউন্টে জমা হচ্ছে। সুদ মিলিয়ে এই মুহূর্তে প্রায় ২০ লক্ষ টাকা সেই অ্যাকাউন্টে আপনার জন্য অপেক্ষা করছে। আমার মনে হলো কেউ যেন আমার বুকে ঘুষি মেরেছে। আর রাহুল কি এই কথা জানত? অবশ্যই সে জানত। আমি তাকে আর আপনাকে দুজনকে অনেকবার এই বিষয়ে চিঠি লিখেছি। বরং গত ২ বছরে সে আমাকে অগণিতবার ফোন করেছে। প্রতিবার সে অনেক চাপ দিত যাতে আমি সেই টাকা ছেড়ে দিই। শর্মাজি একটু সামনের দিকে ঝুঁকলেন। তার মুখ খুব গম্ভীর ছিল। মিরাজি, আমাকে আপনার কাছে সরাসরি জিজ্ঞেস করতেই হবে, আপনি কি আপনার ছেলেকে এই টাকা ব্যবহার করার বা এই পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়ার অনুমতি দিয়েছিলেন? না, আমি জবাব দিলাম। এখন আমার গলা একদম স্থির ছিল। আমি কখনো কোনো কাগজে সই করিনি। আমি তো পরশু পর্যন্ত এটাও জানতাম না যে এই সম্পত্তিগুলো আমার নামে আছে। তিনি ধীরে মাথা নাড়লেন। তাহলে আমাদের সামনে একটা খুব বড় সমস্যা আছে। আপনার ছেলে যা করেছে তা দলিলের জালিয়াতি আর প্রতারণার গুরুতর অপরাধ। এটা কোনো পারিবারিক বিবাদ নয়, বরং একটা ক্রিমিনাল কেস। সেই সন্ধ্যায় যখন আমি আমার রান্নাঘরের টেবিলে সেই সমস্ত দলিলগুলো পরপর সাজাচ্ছিলাম, তখন আমি সেই পুরনো কাগজের স্তূপের মাঝে এমন কিছু পেলাম যা আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। সেই কাগজগুলোর মাঝে একটা লোন অ্যাপ্লিকেশনের কপি ছিল যা রাহুল ৬ মাস আগে ব্যাংকে জমা দিয়েছিল। এটা কোনো ছোটখাটো লোন ছিল না। এটা ৫০ লাখ টাকার লোন এগেনস্ট প্রপার্টির আবেদন ছিল, আর এতে যে সম্পত্তি বন্ধক রাখা হয়েছিল তা ছিল আমার বাড়ি, আমার নিজের বাড়ি। সেই বাড়ি যেখানে আমি আমার জীবনের ৩০ বছর কাটিয়েছিলাম,
যাকে আমি আমার দিন রাতের পরিশ্রমে বানিয়েছিলাম, যা আমার একমাত্র আসল সঞ্চয় ছিল। সেই লোন অ্যাপ্লিকেশনেও আমারই জাল সই ছিল, কিন্তু যে জিনিসটা আমাকে ভেতর থেকে ডরিয়ে দিল তা ছিল তাতে লেখা তারিখ আর ব্যাংকের একটা ছোট নোট। নোটে লেখা ছিল শারীরিক সত্যতা যাচাই এবং মূল সই বাকি। রাহু শুধু যে বছর ধরে আমার টাকা চুরি করছিল তাই নয়, বরং সে আমার বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে ৫০ লাখ টাকা বের করার চেষ্টা করছিল। যদি এই লোন পাস হয়ে যেত আর রাহুল তা শোধ করতে না পারত, যার পুরো সম্ভাবনা ছিল, কারণ সে আগেই আমার ২০ লাখ টাকা গায়েব করে দিয়েছিল, তবে ব্যাংক আমার বাড়ি নিলাম করে দিত। আমি রাস্তায় চলে আসতাম। এক নিমেষেই আমি সব কিছু বুঝে গেলাম। আমি বুঝে গেলাম যে রাহুল আমাকে সেই আইনি কাগজগুলোতে সই করার জন্য এত বাধ্য করছিল কেন। সে শুধু নিজের পুরনো অপরাধগুলোকেই ঢাকতে চাইত না, বরং সে চাইত আমি ব্যাংকের ওই দলিলগুলোতেও অজান্তে সই করে দিই, যাতে আমার বাড়ি চিরকালের জন্য তার ঋণের বলি হয়ে যায়। আমাকে ট্রিপে না নেওয়ার তার সিদ্ধান্ত কোনো দুর্ঘটনা ছিল না। যদি আমি সেই পারিবারিক যাত্রায় যেতাম আর সব সময়ের মতো তার আজ্ঞাবহ মা হয়ে থাকতাম, তবে সে হয়তো ট্রিপের মাঝখানেই আদরের ছলে আমার থেকে কোনো কাগজে দস্তখত করিয়ে নিত, আর আমি না পড়েই করে দিতাম। কিন্তু আমাকে ওই ট্রিপ থেকে বাইরে বের করে দিয়ে সে অজান্তেই আমাকে সেই একাকিত্ব আর সেই সময় দিয়ে দিয়েছিল যা আমার এই ভয়াবহ সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য প্রয়োজন ছিল। তার নিষ্ঠুরতাই আমার সবথেকে বড় রক্ষক হয়ে দাঁড়িয়েছিল। সেই রাতে অনেক দিন পর আমি খুব গভীর ঘুমে ঘুমালাম। এই জন্য নয় যে আমার মনে কোনো শান্তি ছিল, বরং এই জন্য কারণ এখন আমি জানতাম যে আমার আসল শত্রুকে, এবং আমি এটাও জানতাম যে এখন সময়ে এসে গেছে যে আমার ছেলেও এটা জানুক যে সে কোন মহিলার সাথে টক্কর নিয়েছে। শনিবারের সকাল, সেই অমঙ্গলজনক যাত্রা শুরু হওয়ার ঠিক ৪ দিন পর সকাল ৬টায় আমার ফোনের ঘণ্টি বাজল। স্ক্রিনে জলজল করা নাম দেখে আমার মুখে এমন এক শীতল হাসি ফুটে উঠল যা আমি আমার পুরো জীবনে কখনো অনুভব করিনি। রাহুল। আমি ফোন ৫ বার বাজতে দিলাম, তারপর খুব আয়েশ করে ধরলাম। মা? তার গলায় ঘাবড়ে যাওয়া ভাব ছিল, প্রায় পাগলের মতো ছটপটানি। ভগবানের শুক্রিয়া আপনি ফোন তুলেছেন, একটা খুব বড় এমার্জেন্সি এসে গেছে। এমার্জেন্সি? আমি আমার সকালের চায়ের কাপ ভরতে ভরতে একেবারে শান্ত স্বরে জিজ্ঞেস করলাম, যেন এটা কোনো সাধারণ সকাল। কী ধরনের এমার্জেন্সি? এটা একটু জটিল মা। আমার চাই যে আপনি সোমবার সকালে সবথেকে আগে ব্যাংকে পৌঁছন। কিছু কাগজপত্র আছে যাতে আপনাকে তৎক্ষণাৎ দস্তখত করতে হবে, নইলে আমরা... খ্যার, ফোনে বোঝানো খুব মুশকিল। আমি আমার রান্নাঘরের টেবিলে বসেছিলাম। আমার সামনে উকিল শর্মাজির দেওয়া সমস্ত দলিল, সেই জাল পাওয়ার অফ অ্যাটর্নি আর আমার বাড়ি বন্ধক রেখে চাওয়া ৫০ লাখ টাকার লোনের কপি খুব সুন্দর করে সাজানো ছিল। তোমার এই এমার্জেন্সির সাথে কি ৫০ লাখ টাকার ওই লোন এগেনস্ট প্রপার্টির কোনো সম্পর্ক আছে যেটা তুমি আমার বাড়ি বন্ধক রেখে চেয়েছ? আমি খুব কোমল আর ধীর গলায় জিজ্ঞেস করলাম। ফোনের ওপাশে এত দীর্ঘ নিস্তব্ধতা ছেয়ে গেল যে আমার মনে হলো সে ফোন কেটে দিয়েছে। মা, আমি এখানেই আছি। তার গলা এখন কাঁপছিল। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার এমার্জেন্সির সাথে কি ওই লোনের কোনো সম্পর্ক আছে? আমি তার ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। যখন সে অবশেষে কথা বলল, তখন তার গলা থেকে সেই সমস্ত মেকি আদুরেপনা গায়েব হয়ে গিয়ে সেখানে ৩৭ শুরু হয়েছিল। আপনার এইসব কিভাবে জানা গেল? এই প্রশ্নটি সেই মানুষের মুখে খুব অদ্ভুত লাগছে যে বছরের পর বছর আইনি কাগজপত্রে আমার জাল সই করেছে। রাহুল, আমার গলা প্রতিটি শব্দের সাথে আরও শীতল হয়ে যাচ্ছিল। মা, আমার কথা শুনুন। আমি তাকে মাঝপথেই থামিয়ে দিলাম। না রাহুল, এখন তুমি আমার কথা শুনবে। গত ৪ বছর ধরে তুমি আমার ওই টাকা চুরি করছো যা আইনিভাবে আমার ছিল। তুমি উকিলদের সাথে মিথ্যে বলেছ, ব্যাংকের সাথে মিথ্যে বলেছ আর আমার সাথে মিথ্যে বলেছ। আর এখন আমি জানতে পেরেছি যে তুমি ওই বাড়িটি, যে বাড়িতে আমি আমার জীবনের ৩০ বছর কাটিয়েছি, সেই বাড়িকে বন্ধক রেখে এমন লোন নেওয়ার চেষ্টা করছিলে যা তুমি কখনো শোধ করতে পারতে না। এটা চুরি নয়, সে হঠাৎ জোরে চিৎকার করে উঠল। আমি যা কিছু করেছি তা আপনার ভালোর জন্যই করেছি। আপনি একজন বয়স্ক মহিলা, আপনি এই জটিল আর্থিক বিষয়গুলো বুঝবেন না। আমার ভালো? আমার গলা এবার চড়ে গেল। রাহুল, যখন তুমি আমার ভালো করছিলে তখন আমি তোমার গাড়ি ঠিক করার জন্য নিজের জমানো টাকা খরচ করছিলাম। যখন তুমি আমাকে সুরক্ষা দিচ্ছিলে তখন আমি তোমার নতুন বাড়ির ডাউন পেমেন্টের জন্য নিজের মায়ের গয়না বিক্রি করছিলাম। ওই সময় আমার সুরক্ষা কোথায় ছিল? ওটা আলাদা ব্যাপার। সে আত্মপক্ষ সমর্থনে বলল,
আমার ওই টাকাগুলো কিছু খুব জরুরি ইনভেস্টমেন্টের জন্য দরকার ছিল। কিসের ইনভেস্টমেন্ট রাহুল? সেই ইনভেস্টমেন্ট যাতে তুমি আমার ১৯ লাখ টাকা ডুবিয়ে দিলে। আবার নিস্তব্ধতা। যখন রাহুল আবার কথা বলল তখন তার সুর পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সে একজন ধূর্ত ব্যবসায়ীর মতো কথা বলছিল। দেখুন মা, এই সব খুব সহজেই মিটে যেতে পারে। যদি আপনি সোমবার ব্যাংকে এসে ওই কাগজগুলোতে সই করে দেন, তবে আমরা ওই লোনটা পেয়ে যাব। আমি আমার সমস্ত দেনা শোধ করে দেব, আর তারপর আমি আপনাকে সুদ সমেত আপনার সমস্ত টাকা ফিরিয়ে দেব। তার এই নির্লজ্জতা এক মুহূর্তের জন্য আমার চিন্তা করার শক্তিই কেড়ে নিল। রাহুল, আমি অবশেষে বললাম, তুমি কি আমাকে এটা বলছো যে আমি তোমাকে আরও বেশি টাকা চুরি করার জন্য আইনি অনুমতি দিয়ে দিই? এটা চুরি নয়। সে আবার চেঁচালো, আমি আপনার একমাত্র ছেলে। যা কিছু আপনার তা সবশেষে তো আমারই হতে চলেছে। যা কিছু আমার তা তোমারই হতে চলেছে। আমি তার শব্দগুলো আওড়ালাম। তাহলে তুমি কি এটা মেনে নিয়েছ যে আমার টাকা, আমার বাড়ি, আমার সম্পত্তি সব আগে থেকেই তোমার? টেকনিক্যালি দেখলে তো হ্যাঁ, আপনার মৃত্যুর পর তো সব আমারই হবে। আমি ফোন কেটে দিলাম। আমি আমার চেয়ারে বসে কাঁপছিলাম। এটা ভয় বা দুঃখের কাঁপুনি ছিল না। এটা এমন এক প্রবল ও তীব্র রাগ ছিল যা আমার আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। ৫০ বছর ধরে আমি এই মানুষটাকে বড় করেছি। আমি তাকে আমার সময়, আমার শক্তি, আমার টাকা, আমার স্বপ্ন সবকিছু দিয়ে দিয়েছিলাম। আর সে শুধুমাত্র এমন একটা বস্তু মনে করে যার মৃত্যুর সে অপেক্ষা করছে, যাতে সে উত্তরাধিকার পেতে পারে। ফোন সাথে সাথে আবার বাজতে লাগল। আমি ওটা এড়িয়ে গেলাম। পরের ১ ঘন্টা ধরে প্রতি কয়েক মিনিটে ফোন বাজতে থাকল। অবশেষে আমি ফোনের তারটাই প্লাগ থেকে খুলে গেলাম। সেই শনিবার আমি এমন কিছু করলাম যা আমি দশকে করিনি। আমি আমার পুরো মনোযোগ শুধুমাত্র নিজের ওপর কেন্দ্রিত করলাম। আমি নিজের সমস্ত আর্থিক দলিল, ব্যাংক অ্যাকাউন্ট আর সম্পত্তির খুব নিখুঁতভাবে হিসেব কষলাম। আমি একটা তালিকা বানালাম যে আমার কাছে কি আছে আর আমাকে কি শোধ করতে হবে। যে ফলাফল বেরিয়ে আসলো তা আমাকে অবাক করে দিল। রাহুলের ওই সীমাহীন এমার্জেন্সি ছাড়া, ওই ঋণগুলো ছাড়া যা সে কখনো শোধ করত না, আর তার ওই ফালতু প্রজেক্টে টাকা না ঢেলে আমি আর্থিকভাবে খুব শক্তিশালী অবস্থানে ছিলাম। আমার বাবার সম্পত্তি থেকে আসা ভাড়া, আমার নিজের সঞ্চয় আর এসক্রো অ্যাকাউন্ট থেকে পাওয়া ২০ লাখ টাকাকে মিলিয়ে আমার কাছে এত টাকা ছিল যে আমি আমার বাকি জীবন খুব আরামে কারো মুখাপেক্ষী না হয়েই কাটিয়ে দিতে পারতাম। আমি কোনো কোটিপতি ছিলাম না, কিন্তু আমি পুরোপুরি স্বাধীন ছিলাম। রবিবার সকালে আমি ফোনের তার আবার লাগালাম। লাগাতেই ফোন বাজতে লাগল। মা, আমি গত ২৪ ঘন্টা ধরে আপনাকে ফোন করছি, আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়িতেই ছিলাম। আমি খুব শান্ত স্বরে জবাব দিলাম, তো আপনি ফোন কেন তুলছিলেন না? কারণ আমার তোমার সাথে কথা বলার ইচ্ছে ছিল না। রাহুল এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে হয়তো এই জবাবের একদমই আশা করেনি। মা দেখুন, আমার মনে হয় আমাদের মধ্যে কোনো বড় ভুল বোঝাবুঝি হয়েছে। যখন আমি ট্রিপ থেকে ফিরব তখন আমরা বসে এটা মিটিয়ে নেব। আমার শুধু আপনার কাছে একটা কথা চাই যে আমাদের সামনাসামনি বসে কথা বলার আগে আপনি কোনো বড় বা হঠাৎ কোনো পদক্ষেপ নেবেন না। কেমন পদক্ষেপ? আমি জিজ্ঞেস করলাম। কেমন? যেমন উকিলদের সাথে কথা বলা বা ব্যাংক অ্যাকাউন্ট বদলে ফেলা বা এই রকম অন্য কিছু। তো এই ব্যাপার ছিল। রাহুলের ভয় ছিল যে আমি তার ফিরে আসা আর আমাকে নিজের আবেগের জালে ফাঁসানোর আগেই নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেব। রাহুল, আমি গভীর শ্বাস নিয়ে বললাম, আমি ৬৩ বছরের মা। আমি তোমার বয়সের চেয়েও বেশি বছর ধরে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়ে এসেছি। আমাকে নিজের টাকা সামলানোর জন্য তোমার অনুমতি বা তোমার মার্গদর্শনের কোনো প্রয়োজন নেই। আরে কিন্তু মা, আমাকে ছাড়া আপনি কোনো খুব বড় আর দামি ভুল করে ফেলতে পারেন। এটা এত হাস্যকর ছিল যে আমার প্রায় হাসি পেয়ে গেল। যে মানুষটা আমার ১৫ লাখ টাকা ডুবিয়ে দিয়েছিল, সে আমাকে দামি ভুল করার থেকে বাঁচার সতর্কতা দিচ্ছিল। কেমন ভুল রাহুল? কি তেমন ভুল যেমনটা আমি নিজের ছেলের উপর অন্ধ বিশ্বাস করে করেছিলাম? এটা কোনো ন্যায়ের কথা হলো না মা। তুমি জানো রাহুল, ন্যায় কি নয়? ন্যায় এটা নয় যে গত ৪ বছরে যখনই আমি টাকার জন্য সমস্যায় থাকতাম, যখনই তুমি আমাকে জিজ্ঞেস করতে যে আমার দিনকাল কেমন চলছে, যখন তুমি আমার সামনে একজন বুদ্ধিমান আর ফিকরেমান ছেলের নাটক করতে, তখন তুমি খুব ভালো করেই জানতে যে আমি টাকার জন্য কেন কষ্ট পাচ্ছি। কারণ তুমি আমাকে লুটছিলে। আমি আপনাকে লুটছিলাম না, আমি আপনার টাকাকে বিনিয়োগ করছিলাম। তো সেই টাকা এখন কোথায় রাহুল? নিস্তব্ধতা। আমি জিজ্ঞেস করলাম, ওই ১৯ লাখ টাকা কোথায়? কিছু বিনিয়োগে আমার লোকসান হয়েছে। তাদের মধ্যে এখন কত টাকা বেঁচে আছে? অনেকক্ষণ কোনো উত্তর আসলো না। প্রায় ৪ লাখ। ৪ লাখ? ১৯ লাখের মধ্যে মাত্র ৪ লাখ বেঁচে আছে? আমি বুঝে গেছি। আমি সেই শান্তি বজায় রাখলাম যা আমার ভেতরে একদমই ছিল না। তুমি আমার ১৫ লাখ টাকা ডুবিয়ে দিলে, আর এখন তুমি চাইছো যে আমি আমার বাড়িটাও তোমার হাতে তুলে দিই?
আমি ওই সব ফিরিয়ে আনতে পারি মা, আমার শুধু ওই লোনটার দরকার। আমার কাছে এমন একটা পরিকল্পনা আছে যাতে আমি ফোন রাখছি রাহুল, আর যখন তুমি আবার ফোন করবে তখন আমি তুলব না। আমি ফোন কেটে দিলাম আর তার আবার খুলে দিলাম। ওই দিন বিকেলেই আমি এমন একটা কাজ করলাম যে আমি বছর ধরে এড়িয়ে চলছিলাম। আমি আমার ছোট বোন আরতিকে ফোন করলাম। আরতি অন্য এক রাজ্যে থাকত। রাহুল ধীরে ধীরে আমাদের দুই বোনের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল। সে প্রায়ই আমাকে বলতো যে আরতি মাসি সবসময় আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করেন আর আমার উপর প্রভাব খাটানোর চেষ্টা করেন। আজ আমি বুঝতে পারছিলাম রাহুল কেন এমন বলতো, কারণ আরতি তার আসল রূপ চিনত। মীরা দিদি ফোন তুলতেই আরতির গলায় অবাক হওয়া পরিষ্কার ধরা পড়ল। আপনি ঠিক আছেন তো? আমরা কত বছর ধরে কথা বলিনি। আমি একদম ঠিক আছি আরতি, আমি বললাম। সত্যি বলতে আমি এত বছরে আজ প্রথমবার এত ঠিক আছি, কিন্তু আমাকে তোমাকে কিছু বলতে হবে। আমি তাকে সব কিছু বলে দিলাম, সেই পারিবারিক যাত্রা থেকে আমাকে বের করে দেওয়া থেকে শুরু করে আমার জাল সই, চুরি হওয়া ভাড়া আর আমার বাড়ি বন্ধক রাখার চেষ্টা পর্যন্ত সব কিছু। আরতি পুরো কথার সময় একদম চুপ ছিল। সে শুধু তখনই মাঝখানে কথা বলতো যখন তাকে কোনো বিষয় ঠিকমতো বুঝতে হতো। যখন আমি চুপ হলাম তখন লাইনের দুদিকে এক ভারী নিস্তব্ধতা ছিল। দিদি, আরতি অবশেষে বলল, আপনার কি মনে আছে আমি রাহুলের বিয়ের দিন আপনাকে কি বলেছিলাম? আমার মনে ছিল। আরতি আমাকে এক কোণে নিয়ে গিয়ে বলেছিল যে রাহুল যেভাবে আমার সাথে কথা বলে সেটা তার একদমই পছন্দ নয়। আমি তখন রাহুলের পক্ষ নিয়েছিলাম আর আরতিকে বলেছিলাম যে সে আমার ছেলেকে বোঝে না। হ্যাঁ, আমার মনে আছে, আমি স্বীকার করলাম। তুমি বলেছিলে যে রাহুল আমাকে নিজের মা হিসেবে নয় বরং নিজের রিটায়ারমেন্ট প্ল্যান হিসেবে দেখে। আমার এটা বলতে খুব কষ্ট হচ্ছে দিদি, কিন্তু ওই কথা আজ সত্যি প্রমাণিত হয়ে গেল। আরতি, আমার গলা প্রথমবার বুঝে আসল। আমি জানি না আমি এখন কি করব। আমি ওই মানুষের মা কিভাবে হয়ে থাকব যে আমাকে শুধুমাত্র একটা এটিএম মেশিন মনে করে। আরতির গলা খুব কোমল কিন্তু ভীষণ দৃঢ় ছিল। হয়তো এখন সময় এসে গেছে দিদি যে আপনি ওইভাবে তার মা হওয়া ছেড়ে দিন যেভাবে আপনি গত 50 বছর ধরে ছিলেন। হয়তো এখন সময় এসে গেছে যে আপনি শুধু এমন এক নারী হন যে নিজের সম্মান করতে জানে। সেই রাতে দশকের মধ্যে প্রথমবার আমি এটা না ভেবে বিছানায় গেলাম যে কাল সকালে রাহুলের আমার থেকে কি লাগবে। এর বদলে আমি নিজেকে জিজ্ঞেস করলাম যে আমার কি চাই, এবং উত্তর খুব পরিষ্কার ছিল। আমাকে নিজের ছেলের থেকেই নিজেকে রক্ষা করতে হবে, এবং আমার পুরো জীবনে প্রথমবার আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। সোমবার যখন সে ফিরে আসবে তখন তাকে সেই মায়ের মুখোমুখি হতে হবে না যাকে সে ফেলে গিয়েছিল। সোমবারের সকাল, সেই পারিবারিক যাত্রা থেকে আমাকে বের করে দেওয়ার ঠিক এক সপ্তাহ পর আমি আমার রান্নাঘরে চা খাচ্ছিলাম, যখন আমি বাইরের রাহুলের গাড়ির থামার শব্দ শুনতে পেলাম। সে নিজের ঠিক করা পরিকল্পনার একদিন আগেই ট্রিপ থেকে ফিরে এসেছিল। আমি জানলা দিয়ে তাকে দেখার জন্য দৌড় লাগালাম না, যেমনটা আমি গত 38 বছর ধরে করে আসছিলাম। আমি তার পছন্দের নাস্তা বানানোর জন্য তাড়াহুড়ো করে গ্যাস জ্বালালাম না। আমি একদম সেই চেয়ারেই একই ভঙ্গিতে বসে রইলাম। আমার সামনে টেবিলে উকিল শর্মাজির দেওয়া সমস্ত দলিল আর কাগজপত্র খুব সুন্দর করে সাজানো ছিল। রাহুল দরজা ধাক্কাল না, সবসময়ের মতো নিজের চাবি দিয়ে তালা খুলল এবং বাড়িতে এমনভাবে ঢুকল যেন কিছুই বদলায়নি। মা, আমি এসে গেছি, সে দালান থেকে চিৎকার করে বলল। তার গলায় এক মেকি খুশি আর উৎসাহ ছিল। আপনি কোথায়? রান্নাঘরে। আমি নিজের জায়গা থেকে না নড়ে খুব নিস্পৃহ স্বরে জবাব দিলাম। আমি তার পায়ের শব্দ শুনলাম যা বাড়ির ভেতরে আসছিল। তার হয়তো এটা দেখে অদ্ভুত লেগেছিল যে আমি তার স্বাগতের জন্য কোনো বিশেষ প্রস্তুতি নিইনি, কোনো হালুয়া বা পায়েস বানাইনি। যখন সে রান্নাঘরের চৌকাঠে পা রাখল তখন সে হঠাৎ সেখানেই থমকে গেল। তার নজর সরাসরি ওই টেবিলের উপর পড়ল যেখানে সমস্ত কাগজপত্র রাখা ছিল। এই সব কি মা? সে জিজ্ঞেস করল, কিন্তু তার গলার কাঁপা সুর থেকে এটা পরিষ্কার ছিল যে সে আগেই সবকিছু বুঝে গেছে। দলিল, আমি চায়ের আরও একটা চুমুক দিয়ে বললাম। ওই আইনি দলিল যা এটা প্রমাণ করে যে আমার নিজের ছেলে গত 4 বছর ধরে আমার সাথে কি করছিল। রাহুল ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে আসল। তার চোখ ওই কাগজগুলোকে স্ক্যান করছিল। আমি দেখলাম কিভাবে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন সে উকিলের চিঠি, জাল সই করা পাওয়ার অফ অ্যাটর্নি আর আমার বাড়ির ওপর চাওয়া 50 লাখ টাকার লোনের কপি চিনতে পারল। সে চেয়ার টেনে আমার সামনে বসে পড়ল এবং নিজের 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। মা, আমি কি এই সব ব্যাখ্যা করতে পারি? অবশ্যই। আমি তার দিকে হাত বাড়িয়ে বললাম, আমাকে বোঝাও কিভাবে তুমি 4 বছর ধরে ওই টাকা চুরি করলে যা আইনিভাবে আমার ছিল। আমাকে বোঝাও যে তুমি আমার জাল সই কিভাবে করলে।
রাহুল নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে আমার দিকে তাকালো। সে এখন ওই আত্মবিশ্বাসে ভরা ছেলে মনে হচ্ছিল না, যে 1 সপ্তাহ আগে আমাকে ট্রিপ থেকে বের করার সময় মনে হচ্ছিল। এখন তাকে একজন চোর মনে হচ্ছিল যে হাতে নাতে ধরা পড়েছে। দেখুন মা, যখন নানাজির প্রয়াণ হল আর তিনি ওই সম্পত্তিগুলো আপনার নামে রেখে গেলেন, তখন আমি জানতাম যে আপনি আইনি মারপ্যাচ একদমই বুঝবেন না। আমার মনে হলো যদি আমি এই সব নিজে সামলে নিই, তবে এটা আমাদের দুজনের জন্যই সহজ হবে। কার জন্যে সহজ? আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। তোমার জন্যে, কারণ তোমাকে কোনো হিসেব দিতে হবে না, নাকি আমার জন্যে, যাতে তুমি চুপচাপ আমাকে লুটতে পারো? আমি আপনাকে লুটছিলাম না, সে টেবিলে হাত মেরে বলল। আমি আপনার টাকা সঠিক জায়গায় লাগাচ্ছিলাম, যাতে ওটা বাড়তে পারে। আমি শর্মাজির একটা চিঠি তুললাম। এই চিঠিতে পরিষ্কার লেখা আছে যে উকিল শর্মাজি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। তুমি আমাকে কখনো কেন বলনি যে উকিল আমার সাথে কথা বলতে চান? রাহুল আমার চোখের নজর এড়ানোর চেষ্টা করল। কারণ আপনি আইনি ভাষা শুনে ঘাবড়ে যেতেন। আমি সবকিছু অনেক ভালো করে সামলাতে পারতাম। আর ওই জাল সই? আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। তুমি সবসময় আমার থেকে তাড়াহুড়ো করে অনেক কাগজে দস্তখত করিয়েছ, কিন্তু তুমি আমার অজান্তে কোনো আইনি দলিলে আমার সইয়ের নকল করলে। রাহুল, তুমি কি জানো যে একে জালিয়াতি বলে? এটা একটা গুরুতর অপরাধ। সে নিজের চেয়ারে সোজা হয়ে বসল এবং এক মুহূর্তের জন্যে আমার তাকে সেই পুরনো অহংকারী রাহুল মনে হল, যে ভাবত সে যা খুশি করে পার পেয়ে যাবে। অপরাধ? আমি আপনার ছেলে। আমি যা কিছু করেছি আপনার সাহায্য করার জন্যে করেছি। আপনি কি সত্যিই নিজের ছেলেকে অপরাধী বলবেন, যে শুধু নিজের মায়ের সুরক্ষার চেষ্টা করছিল? সুরক্ষা? আমার গলা এখন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। রাহুল, যে বছরগুলোতে তুমি আমাকে সুরক্ষা দিচ্ছিলে, তোমার কি মনে আছে যে আমি আর্থিকভাবে কতটা লড়াই করছিলাম? তোমার কি মনে আছে যখন আমার পুরনো স্কুটি খারাপ হয়ে গিয়েছিল আর আমাকে নতুন নেওয়ার জন্য ঋণ নিতে হয়েছিল? তোমার কি মনে আছে যখন আমি আমার চিকিৎসা মাসের পর মাস শুধু এই জন্য পিছিয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে ডাক্তারের ফির টাকা ছিল না? তোমার কি মনে আছে যখন আমি আমার মায়ের গয়না বিক্রি করে তোমাকে তোমার বাড়ির জন্য 5 লাখ টাকা দিয়েছিলাম? হ্যাঁ, কিন্তু কি? আমি আমার চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লাম। যখন আমি আমার মায়ের গয়না বিক্রি করছিলাম, তখন তোমার কাছে আমার 15 লাখ টাকা পড়েছিল। এটা কেমন সুরক্ষা ছিল রাহুল? রাহুলও ঝটকা দিয়ে দাঁড়িয়ে পড়ল এবং রান্নাঘরে এদিকে ওদিকে পায়চারি করতে লাগল। কারণ আমি আপনার ওই টাকার বিনিয়োগ করছিলাম। আমি ওটাকে আপনার জন্য দ্বিগুণ করার চেষ্টা করছিলাম। আমি আপনাকে প্রতিটা বিনিয়োগের কথা বলতে পারতাম না, কারণ আপনি ফালতু চিন্তা করতে শুরু করতেন। সে থেমে আমার দিকে ফিরল। আর ওই বিনিয়োগ কেমন হলো রাহুল? আমি জিজ্ঞেস করলাম। তোমার ওই মহান বিনিয়োগগুলোর কি হলো, যাতে তুমি আমার 15 লাখ টাকা লাগিয়ে দিলে? সে কিছু বিড়বিড় করল। কিছু পরিকল্পনা আমার আশা অনুযায়ী কাজ করতে পারেনি। 19 লাখের মধ্যে কত বেঁচে আছে? আমি আমার গলা একদম স্থির রেখে জিজ্ঞেস করলাম। আমি আপনাকে ফোনে বলেছিলাম প্রায় 4 লাখ। তার মানে তুমি আমার 15 লাখ টাকা ডুবিয়ে দিলে, আর সেটাও এমন বিনিয়োগে যার ব্যাপারে তুমি আমাকে একবারও জিজ্ঞেস করনি। সে আমার দিকে তাকালো এবং প্রথমবার আমি তার চোখে এমন কিছু দেখলাম যা আমি আগে কখনো দেখিনি। বিশুদ্ধ ঘৃণা। হ্যাঁ, আমি টাকা হারিয়ে ফেলেছি তো কি হয়েছে? আসল বিনিয়োগকারীরা ঝুঁকি নেয়। যদি আপনি হারার জন্য প্রস্তুত না থাকেন, তবে আপনি কখনো জিততে পারবেন না। কিন্তু আপনি এই কথা কখনো বুঝবেন না, কারণ আপনি আপনার পুরো জীবনে শুধু ছোটখাটো কাজ করেছেন আর ডরে ডরে বেঁচেছেন। তার শব্দগুলো কোনো শারীরিক চড়ের মতো লাগল। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ছোটখাটো কাজ। আমি ওই শব্দগুলো নিজের মাথায় আওড়ালাম। ছোটখাটো কাজ। আমি খুব ধীর কিন্তু তীক্ষ্ণ গলায় বললাম, রাহুল, ওই ছোটখাটো কাজগুলোই তোমাকে বড় করেছে। ওরাই তোমাকে খাবার দিয়েছে, কাপড় দিয়েছে, তোমার শিক্ষার খরচ সামলেছে। ওই ছোটখাটো কাজগুলোই তোমাকে তোমার প্রথম কম্পিউটার ক্লাস পাইয়ে দিয়েছে, তোমার ইঞ্জিনিয়ারিংয়ের ফি দিয়েছে। যখন তুমি নিশ্চিন্তে ঘুমোতে, তখন আমি রাত 2টো পর্যন্ত অন্যের কাপড় সেলাই করতাম। হ্যাঁ, আমি ছোটখাটো কাজ করেছি, কারণ কাউকে তো দায়িত্ব নিতেই হতো। আমি জানি, আর আমি ওই সবের জন্য কৃতজ্ঞ। কিন্তু আমি টেবিলের দিকে আরও কাছে এগিয়ে আসলাম। যদি তুমি কৃতজ্ঞ হতে রাহুল, তবে তুমি আমার পিঠ পিছে আমার জাল সই করতে না। তুমি আমার টাকা চুরি করতে না। ওটা চুরি নয়, ওটা আর্থিক ব্যবস্থাপনা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ছিল, আমার অজান্তে বা সম্মতি ছাড়া। আমি টেবিল থেকে লোন অ্যাপ্লিকেশনের ওই কাগজটি তুললাম, যাতে আমার বাড়ি বন্ধক রাখার কথা লেখা ছিল। তাহলে আমাকে এটা লোচাও, 50 লাখ টাকার এই লোন যাতে তুমি আমার বাড়ি বন্ধক রেখেছ, এটাও কি তোমার আর্থিক ব্যবস্থাপনা? রাহুলের মুখ এখন পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, যেন তার শরীরের সমস্ত রক্ত শুকিয়ে গেছে।
সে কিছু বলতে পারল না। তুমি আমার বাড়ি, যে বাড়িতে আমি ৩০ বছর কাটিয়েছি, ওটাকে বন্ধক রেখে এমন লোন নিতে চলেছিলে যা তুমি কখনো শোধ করতে পারতে না। রাহুল, যদি এই লোন পাস হয়ে যেত আর তুমি এটা শোধ না করতে, তবে ব্যাংক আমার বাড়ি কেড়ে নিত। তোমার কি এই বিষয়ের কোনো আন্দাজ আছে? মা, এমন কিছু হতো না। এটা শুধু একটা খুব বড় সুযোগ ছিল। যদি এই পরিকল্পনা সফল হয়ে যেত, তবে আমি লোনও শোধ করে দিতাম আর আপনাকেও আপনার টাকা ফিরিয়ে দিতাম। আর যদি সফল না হতো তবে? কারণ তোমার পরিকল্পনা তো তেমনই সফল হয় যেমন তুমি আমার ১৫ লাখ টাকা ডুবিয়ে দিলে। রাহুল ধপ করে নিজের চেয়ারে পড়ে গেল এবং নিজের মাথা টেবিলের ওপর রেখে দিল। মা, আমি খুব বড় বিপদে আছি। আমাকে কিছু লোককে অনেক টাকা দিতে হবে। আমাকে যেভাবেই হোক এই লোনটা লাগবেই। আমি এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করলাম। সত্যি বলো রাহুল, তুমি আমার টাকা কোথায় ডুবিয়েছ, আর তোমার ৫০ লাখ টাকা কিসের জন্য চাই? খুব দীর্ঘ নিস্তব্ধতার পর সে মাথা না তুলে ফিসফিস করে বলল, সাঁটেবাজি, বেটিং। আমার মনে হল কেউ যেন আমার ওপর বরফের ঠান্ডা জল ঢেলে দিয়েছে। কি? ক্রিকেট সাঁটে আর কিছু অনলাইন গ্যাম্বিং? সে কাঁপানো গলায় বলল, এটা ততটা খারাপ নয় যতটা মনে হচ্ছে। আমার কাছে একটা সিস্টেম ছিল। আমাকে শুধু কিছু ঋণ তৎক্ষণাৎ শোধ করতে হবে, নইলে ওই লোকগুলো ১৫ লাখ টাকা। আমার মুখ দিয়ে শুধু এই শব্দগুলোই বেরোল। আমার বাবার সম্পত্তি থেকে আসা ১৫ লাখ টাকা তুমি সাঁটে লাগিয়ে দিলে? হ্যাঁ। সে হঠাৎ নিজের মাথা তুলে চিৎকার করে উঠল। তার চোখে জল ছিল, কিন্তু তা অনুশোচনার নয়, বরং নিজেরই হাহাকারের জল ছিল। হ্যাঁ, আমি আপনার টাকা সাঁটে লাগিয়েছি, কিন্তু আমি ওইসব জেতার জন্যই করছিলাম। আমি জানতাম যে আমি জিততে পারব। আমি ধীরে ধীরে আমার চেয়ারে বসে পড়লাম। মনে হচ্ছিল যেন আমার দুনিয়ার শেষ কোণটিও ধসে গেছে। বছর ধরে আমি প্রতিটা মানুষের কাছ থেকে রাগুলের পক্ষ নিয়েছিলাম, যে তার চরিত্রের ওপর প্রশ্ন তুলেছিল। যখন আমার বোন আরতি সন্দেহ করত, যখন প্রতিবেশীরা খোঁটা দিত, যখন আমার নিজেরও অনেকবার ভেতর থেকে কিছু ভুল মনে হতো, আমি সবসময় আমার ছেলের জন্য বাহানা খুঁজেছিলাম। কিন্তু এই কথার কোনো বাহানা ছিল না। রাহুল, আমি অবশেষে এক এমন শান্তির সাথে বললাম যা মৃত্যুর নিস্তব্ধতার মতো ছিল, আমি চাই তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি? সে অবিশ্বাসের সাথে আমার দিকে তাকাতে লাগল। নিজের মালপত্র নাও আর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি। মা, আপনি মজা করছেন তো? আমি আপনার ছেলে, আমি বিপদে আছি, আমার প্রাণের ঝুঁকি থাকতে পারে। আমি চেয়ার থেকে উঠলাম এবং রান্নাঘরের দরজার দিকে ইশারা করলাম। হ্যাঁ, তুমি আমার ছেলে, আর ৫০ বছর ধরে আমি তোমাকে আমার সব কিছু দিলাম। আমার সময়, আমার যৌবন, আমার ঘুম, আমার টাকা, আমার স্বপ্ন, সব কিছু। আর তুমি ওই ভালোবাসা আর ওই ত্যাগের ব্যবহার সাঁটে খেলতে, মিথ্যে বলতে আর আমাকে রাস্তায় বসানোর জন্য করলে। এটা চুরি ছিল না। সে এখনও একই কথায় অড়িগ ছিল। এটা চুরি রাহুল, এটা ধোঁকা আর এটা বিশ্বাসঘাতকতা। সে আমার দিকে লোপকে আসলো এবং আমার ২ হাত ধরার চেষ্টা করল। তার চোখে এখন একটা পশুর মতো আতঙ্ক ছিল। মা, প্লিজ, যদি আপনি আমার শেষবারের মতো সাহায্য করেন, আমি কসম খাচ্ছি আমি সব ঠিক করে দেব। আমি পাই ফিরিয়ে দেব। কোন টাকা দিয়ে রাহুল? তোমার কাছে কোনো চাকরি নেই যাতে তুমি টিকে থাকতে পারো? তোমার ওপর সাঁটেবাজির লাখ লাখ টাকার ঋণ আছে, আর এখন তোমার পরিকল্পনা এটা যে আমি আমার একমাত্র বাড়ি, আমার শেষ সুরক্ষা, তোমার সাঁটের নেশার জন্য বাজি ধরব? না। কিন্তু মা, যদি আপনি সাহায্য না করেন তবে আমি কি করব? নিজের পুরো জীবনে প্রথমবার তার ওই করুণ গলায় আমার কিছু এসে গেল না। আমার ভেতরে ওই মায়ের হাহাকার উঠল না, যা সব সময় তার সব সমস্যা মেটানোর জন্য দৌড়ে যেত। এর বদলে আমি তার প্রতি শুধু এক পূর্ণ ও গভীর উদাসীনতা অনুভব করলাম। তোমার সমস্যা এখন আর আমার সমস্যা নয় রাহুল, আমি বললাম এবং মূল দরজার দিকে হাঁটতে লাগলাম। আমি দরজা খুললাম এবং বাইরের দিকে ইশারা করলাম, বাইরে যাও, আর ততক্ষণ এই বাড়িতে কদম রাখবে না যতক্ষণ তোমার কাছে আমার ওই বেঁচে থাকা ৪ লাখ টাকা না থাকে। মা, সে কাঁদতে কাঁদতে বলল। আমি কোনো জবাব দিলাম না, আমি শুধু দরজাটা ধরে দাঁড়িয়ে রইলাম। সে দেখল যে আমার মুখে কোনো আবেগ ছিল না, কোনো নমনীয়তা ছিল না। অবশেষে হার মেনে সে ভারী কদমে বাইরে বের হল। সে নিজের গাড়ি পর্যন্ত গেল, বারবার পেছনে ফিরে দেখছিল, হয়তো এই আশায় যে আমি সব সময়ের মতো ভেঙে পড়ব, তাকে আবার ডেকে নেব, তাকে জড়িয়ে ধরব আর বলবো যে কোনো ব্যাপার না বেটা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি দরজায় ততক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না তার গাড়ি রাস্তার ওই মোড় থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর আমি দরজা বন্ধ করলাম, কুণ্ডি লাগালাম, আর নিজের পুরো জীবনে প্রথমবার আমি নিজেকে পুরোপুরি আজাদ অনুভব করলাম।
রাহুলের চলে যাওয়ার পর প্রথম কয়েকটা দিন আমার জীবনের সবথেকে কঠিন দিন ছিল, কিন্তু এই কঠিন সময় তাকে মনে করার জন্য বা তার অভাব অনুভব করার জন্য ছিল না, বরং সেই ভয়ানক নিস্তব্ধতার কারণে ছিল। 50 বছর ধরে আমার ফোন, তার প্রয়োজন, তার দাবি আর তার তৈরি করা সংকটের কারণে ক্রমাগত বাঁচতে থাকত। হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। শুরুতে এই নিস্তব্ধতা আমাকে ভয় দেখাত। আমি সকালে উঠতাম আর ভাবতাম যে এখন আমার কি করার আছে, সেই মীরা কে যাকে কারো সমস্যা মেটাতে হবে না। কিন্তু ধীরে ধীরে সেই নিস্তব্ধতা আমার সবথেকে বড় শান্তি হয়ে গেল। আমার সাথে টক্কর হওয়ার প্রথম সপ্তাহে রাহুল আমাকে 17 বার ফোন করল। আমি একটাও ফোন তুললাম না। তারপর তার মেসেজ আসা শুরু হলো। প্রতিটা মেসেজ আগেরটার থেকে বেশি হতাশ আর ভয়ানক ছিল। মা, আমাদের কথা বলতে হবে। মা, যাদের থেকে ঋণ নিয়েছি তারা খুব বিপজ্জনক, ওরা অপেক্ষা করবে না। মা প্লিজ, শুধু আমার নতুন পরিকল্পনাটা শুনে নিন। মা, যদি আপনি আমাকে সাহায্য না করেন তবে ওরা আমাকে মেরে ফেলবে। ওই শেষ মেসেজটা আমার ভেতরের মাকে প্রায় গলিয়েই দিয়েছিল। আমি ফোন তুলে তাকে ফিরে ডাকারই সিদ্ধান্ত নিচ্ছিলাম, কিন্তু তখনই আমার বোন আরতির কথা মনে পড়ে গেল। দিদি, সাটেবাজ আর জুয়ারিদের কাছে সবসময় একটা নতুন সংকট থাকে, সবসময় একটা নতুন পরিকল্পনা থাকে, আর যদি আপনি তাদের তখনই টাকা না দেন তবে তারা সবসময় কোনো না কোনো প্রাণঘাতী বিপদে থাকার নাটক করে। আমি ফোনটা আবার রেখে দিলাম। যখন রাহুলের মেসেজ কাজ করল না, তখন সে অন্য চাল চালতে শুরু করল। সে আলাদা আলাদা সময়ে আমার বাড়ির বাইরে এসে ঘণ্টি বাজাতে থাকত। কখনো সে নিজের সাথে ফুল নিয়ে আসত, তো কখনো নিজের স্ত্রী প্রিয়াকে সাথে আনত। প্রিয়া দরজার বাইরে দাঁড়িয়ে জোরে জোরে কান্নার নাটক করত আর বলতো যে রাহুল বদলে গেছে, তাকে শুধু একটা শেষ সুযোগ দেওয়া হোক। আমি কখনো দরজা খুললাম না। তৃতীয় সপ্তাহে রাহুল নিজের পুরো বাহিনী নিয়ে চলে আসলো। সে নিজের সাথে সেই কাকাজিকে নিয়ে আসলো, যিনি ওই ফ্যামিলি ট্রিপে মজা করে গিয়েছিলেন, কিন্তু যার কাছে আমার জন্য কোনো জায়গা ছিল না। আমি নিজের জানলার পর্দার আড়াল থেকে তাদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। মীরা, দরজা খোলো। কাকাজি রাস্তা থেকেই চিৎকার করছিল, পরিবার তোমার সাথে কথা বলতে চায়। রাহুল খুব সম্ভাবনাময় আর ভালো ছেলে, একটা ভুল হয়ে গেছে বলে কি তুমি তাকে রাস্তায় ফেলে দেবে? আশেপাশের মহিলারা নিজেদের বারান্দায় চলে এসেছিল। রাহুল তাদের দেখে আরও নাটক করতে লাগল। আমার মাকে ওই উকিলরা খেপিয়ে দিয়েছে, যারা শুধু আমাদের টাকা হাতিয়ে নিতে চায়, সে প্রতিবেশীদের শুনিয়ে বলছিল। খুব তাড়াতাড়ি পুরো মহল্লায় আমার বদনামের এই কাহিনী ছড়িয়ে গেল। হঠাৎ আমি সেই নিষ্ঠুর আর পাগল মা হয়ে গেলাম, যে নিজের একমাত্র ছেলেকে তার প্রয়োজনে ঘর থেকে বের করে দিয়েছিল। যে প্রতিবেশীদের বাচ্চাদের আমি বছরের পর বছর খাইয়েছিলাম, তারা আমার থেকে নজর সরানো শুরু করল। কেউ কেউ আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাত, যেন আমি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। শুধুমাত্র আমার বোন আরতি আর উকিল শর্মাজি পুরো সত্যিটা জানতেন। দিদি, আরতি আমাকে এক রাতে ফোনে বলল, একে বদনাম করার ষড়যন্ত্র বলে। যখন চালাক আর ধোঁকাবাজ লোক নিজের শিকারের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন তারা এটাই করে। তারা আপনার আশেপাশের লোকেদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাতে আপনি ভেঙে পড়েন। ওই ঘটনার প্রায় 1 মাস পর আমি এমন একটা সিদ্ধান্ত নিলাম যা থেকে আমি বছর ধরে পালিয়ে আসছিলাম। আমি আমার বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। ভারতীয় সমাজে যে বাড়িতে আপনি নিজের পুরো জীবন কাটিয়েছেন তা বিক্রি করা একটা বড় কলঙ্ক মনে করা হয়। কিন্তু যখন উকিল শর্মাজি আমাকে বলেছিলেন যে রাহুল আমার অজান্তে আমার বাড়ি বন্ধক রাখার চেষ্টা করেছিল, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে আমি এই বাড়িতে আর কখনো সুরক্ষিত অনুভব করতে পারব না। প্রতি রাতে আমার এই ভয়ই হতো যে রাহুল আবার কোনো নতুন জাল কাগজ বানিয়ে আমার মাথার ওপর থেকে ছাদ কেড়ে না নেয়। এই বাড়ির প্রতিটা কোণ সেই অসংখ্য বলিদানের কথা মনে করাতো, যার কখনো কোনো মর্যাদা দেয়া হয়নি। বাড়ি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। বাড়ি বিক্রির টাকা, এসক্রো অ্যাকাউন্ট থেকে ফিরে পাওয়া 20 লাখ টাকা, আমার বাবার সম্পত্তি থেকে আসা ভাড়া আর আমার নিজের জীবনভরের সঞ্চয়, সব মিলিয়ে আমার কাছে এত টাকা হয়ে গিয়েছিল যে আমি শহরের অন্য প্রান্তে একটা সুরক্ষিত আর ভালো সোসাইটিতে একটা ছোট কিন্তু খুব সুন্দর অ্যাপার্টমেন্ট কিনে নিলাম। আর সবথেকে ভালো কথা এটাই ছিল যে এখনও আমার কাছে আমার বাকি জীবন কোনো আর্থিক চিন্তা ছাড়াই কাটানোর মতো যথেষ্ট ব্যাংক ব্যালেন্স বেঁচে ছিল। রাহুলের বাড়ি বিক্রির কথা তখন জানা গেল যখন সে একদিন সব সময়ের মতো আমাকে ব্ল্যাকমেইল করতে আসলো আর সে সেখানে নতুন মালিকদের নিজেদের মালপত্র ভেতরে রাখতে দেখল।
আমার পুরনো প্রতিবেশীরা আমাকে ফোন করে জানালো যে রাহুল মাঝ রাস্তায় কেমন তামাশা করেছিল। সে পাগলের মতো চিৎকার করছিল যে আমার তার উত্তরাধিকার তাকে না জিজ্ঞেস করে বিক্রি করার কোনো অধিকার নেই। সে আমাকে কোর্টে টেনে নিয়ে যাওয়ার হুমকি দিল। সে চিৎকার করে বলল যে আমি পরিবার ধ্বংস করছি। তার অবস্থা এতটাই অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল যে নতুন বাড়িওয়ালাদের পুলিশ ডাকতে হয়েছিল। সেই রাতেই আমি রাহুলের শেষ ফোনটা পেলাম। এটা সেই নম্বর ছিল যা আমি এখনও ব্লক করিনি। মা, তার গলা পুরোপুরি ভেঙে গিয়েছিল। আপনি বাড়ি বিক্রি করে দিলেন? হ্যাঁ, আমি খুব সাধারণ স্বরে জবাব দিলাম। ওই বাড়ি একদিন আমার হওয়ার ছিল। না রাহুল, ওই বাড়িটা আমার ছিল। আমি ওটা নিজের ৩০ বছরের দিনরাতের পরিশ্রম দিয়ে বানিয়েছিলাম। ওটা কখনো তোমার ছিল না। কিন্তু আমি আপনার একমাত্র ছেলে। আপনার কাছে যা কিছু আছে তা সব আমার হওয়া উচিত। কেন? আমার এই সরাসরি প্রশ্ন তাকে পুরোপুরি অবাক করে দিল। কি মানে আপনার? কেন? কারণ আমি তোমার মা, আর আমি তোমার পরিবার। হ্যাঁ, কারণ আপনি আমার ছেলে, আমি আপনার পরিবার। ৫০ বছর ধরে আমি তোমাকে আমার সব কিছু দিয়েছিলাম রাহুল, আমি একদম শান্ত গলায় বললাম। আর তুমি আমার ভালোবাসার ব্যবহার আমাকে লুটতে, আমার সাথে মিথ্যে বলতে, আর আমাকে গৃহহীন করার ষড়যন্ত্রে করেছ। তোমার কেন মনে হয় যে তুমি আমার থেকে এখন আর কিছু পাওয়ার যোগ্য? কারণ আমি পরিবার। সে কাঁদতে কাঁদতে বিনতি করল। না, আমি এমন এক স্পষ্টতার সাথে বললাম যা আমাকে নিজেও অবাক করে দিল। পরিবার চুরি করে না, পরিবার মিথ্যে বলে না, পরিবার আপনাকে রাস্তায় বসানোর ষড়যন্ত্র করে না। তুমি আমার পরিবার নও রাহুল, তুমি শুধু একজন অপরিচিত লোক যে নেহাতি আমার ছেলে। মা, আপনি এমন বলতে পারেন না। আমি বলতে পারি আর আমি বলছি। আমি ফোন কেটে দিলাম। পরের দিনই আমি আমার ফোন নম্বর বদলে ফেললাম। আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করিয়ে নিলাম। আমি আমার জীবন থেকে সেই প্রতিটা সুতো কেটে দিলাম যা আমাকে ওই ধোঁকাবাজ মানুষটার সাথে জুড়ত। পরের ৬ মাস পুরোপুরি নতুন করে নিজেকে গড়ার মাস ছিল। আমি আমার নতুন ফ্ল্যাটকে সেই সব জিনিস দিয়ে সাজালাম যা আমার পছন্দ ছিল, সেই সব জিনিস দিয়ে নয় যা প্রজন্মের পর প্রজন্ম পরিবারে চলে আসছিল। আমি পেইন্টিং ক্লাস নেওয়া শুরু করলাম, এমন একটা শখ যা আমি সবসময় পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু রাহুলের প্রয়োজনের সামনে কখনো সময় বের করতে পারিনি। আমি সোসাইটির লাইব্রেরিতে একটা রিডিং গ্রুপ জয়েন করলাম। দশকে প্রথমবার আমি নিজের বন্ধু বানালাম। তারা আমার বয়সেরই মহিলা ছিল, যাদের নিজস্ব কাহিনী ছিল, নিজস্ব লড়াই ছিল, আর নিজস্ব জয় ছিল। ওই মহিলারা আমাকে রাহুলের মা হিসেবে নয়, বরং মীরা হিসেবে জানত। আমার বোন আরতি প্রতি মাসে আমার সাথে দেখা করতে আসত, আর এখন আমাদের আলোচনার বিষয় রাহুলের সমস্যা থাকত না। আমরা বইয়ের কথা বলতাম, নতুন রেসিপি ট্রাই করতাম, আর নিজেদের জন্য বাঁচার কথা বলতাম। আমি কিছু আত্মীয়দের কাছ থেকে জানতে পারলাম যে রাহুলের নিজের বাড়িও বিক্রি হয়ে গেছে। প্রিয়া তাকে ছেড়ে চলে গেছে, আর সে এখন তার বন্ধুদের বাড়িতে পড়ে আছে, সবাইকে আমার নিষ্ঠুরতার মিথ্যে কাহিনী শুনিয়ে। এইসব শুনে আমার না তো কোনো খুশি হলো আর না কোনো দুঃখ। আমি সত্যিই কিছু অনুভব করলাম না। গত সপ্তাহে যখন আমি শনিবারের সন্ধ্যায় নিজের সোসাইটির বাইরের বাজারে সবজি কিনছিলাম, আমার নজর এক যুবতী মহিলা আর তার ছোট বাচ্চার উপর পড়ল। বাচ্চাটা হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছিল আর কাঁদছিল। তার মা তখনই নিজের মালপত্র মাটিতে রাখল, তাকে কোলে তুলে নিল, তার হাঁটুতে হাত বুলিয়ে দিল আর তাকে চুমু খেয়ে শান্ত করতে লাগল। ওই মায়ের চোখে যে মমতা আর আকুলতা ছিল তা আমি তখনই চিনতে পারলাম। এটা ঠিক সেই মমতাই ছিল যা আমি রাহুলের ছোটবেলায় তার জন্য অনুভব করতাম। সেই মুহূর্তে আমার বুকে একটা অদ্ভুত যন্ত্রণা হলো। এই যন্ত্রণা সেই রাহুলের জন্য ছিল না যা সে আজ হয়ে গেছে, বরং সেই ছোট মাসুম বাচ্চাটার জন্য ছিল যে কখনো ভয়ের স্বপ্ন দেখলে দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরত, যে স্কুল থেকে ফিরে আমাকে নিজের ড্রয়িং দেখাত আর বলতো যে আমি পৃথিবীর সবথেকে ভালো মা। কিন্তু ওই মাসুম বাচ্চাটা এখন কোথাও হারিয়ে গিয়েছিল। সে বড় হয়ে এমন এক মানুষ হয়ে গিয়েছিল যে নিজের জন্মদাত্রী মাকে শুধু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা এটিএম মেশিন আর একটা সম্পত্তি হিসেবে দেখত। আমাকে এটা বেছে নিতে হয়েছিল যে হয় আমি জীবনভর তার শিকার হয়ে থাকব, নয়তো নিজে নিজের রক্ষক হব। আমি নিজেকে বেছে নিলাম। আজ সকালে যখন আমি আমার ছোট কিন্তু রোদে ভরা রান্নাঘরে নিজের জন্য নাস্তা বানাচ্ছিলাম, তখন আমি সেই মহিলার কথা ভাবলাম যে আমি ৬ মাস আগে পর্যন্ত ছিলাম। সেই মহিলা যে সবসময় অন্যের প্রয়োজনের জন্য বাঁচত, যে কখনো এটা শেখেনি যে নিজের সীমা কিভাবে নির্ধারণ করা হয়, যে ক্রমাগত নিজের বলিদানকেই নিজের ভালোবাসা মনে করত। যদি সেই পুরনো মিরাজ বেঁচে থাকত, তবে সে রাহুলের প্রতিটা খারাপ ব্যবহারকে সঠিক প্রমাণের কোনো না কোনো বাহানা খুঁজেই নিত।
সে নিজের ছেলের সাঁটেবাজির ঋণ শোধ করার জন্য নিজের বাড়ি বিক্রি করে দিত আর নিজের বাকি জীবন এক এমন মানুষের গোলামি আর তিরস্কার সহ্য করে কাটিয়ে দিত যে কখনো তার মর্যাদা দেয়নি। কিন্তু ওই পুরনো মীরা সেই দিনই মরে গিয়েছিল, যেদিন রাহুল আমাকে ওই ফ্যামিলি ট্রিপ থেকে বাইরে বের করে দিয়েছিল। ওই পুরনো মীরার জায়গায় এক নতুন নারী জন্ম নিল, এক এমন নারী যে এখন এটা বুঝে গেছে যে সত্যিকারের ভালোবাসায় সম্মান, সততা আর সমতা থাকা সবথেকে বেশি জরুরি। এক এমন নারী যে এটা জানে যে নিজের মানসিক শান্তি আর নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য কখনো কখনো নিজের জীবনের সবথেকে বিষাক্ত লোকেদের নিজের থেকে দূরে সরিয়ে দিতেই হয়, তারপর সেই বিষাক্ত লোক আপনার নিজের সন্তানই কেন না হোক। ৬৪ বছর বয়সে আজ আমি এটা শিখছি যে যখন আমি অন্য কারো দেখাশোনা করছি না, তখন আমি আসলে কে। আমি জানতে পারছি যে আমার হাতে জাদু আছে, আর আমি আমার বারান্দায় খুব ভালো গাছ লাগাতে পারি। আমি জানতে পারছি যে আমি ক্যানভাসে খুব সুন্দর রং ভরতে পারি, আর আমার একাকিত্বে কোনো ভয় লাগে না। আমি শিখছি যে আমি কারোর দ্বারা ব্যবহৃত না হয়েও দয়ালু হতে পারি, আমি ব্ল্যাকমেল না হয়েও ভালোবাসতে পারি। আর সবথেকে বড় কথা, আমি এটা শিখছি যে পৃথিবীর সবথেকে মিষ্টি স্বাধীনতা হল সেই স্বাধীনতা যা আপনাকে ওই লোকেদের আশা থেকে মুক্ত করে দেয় যারা কখনো আপনার আসল মূল্য বোঝেনি। কিছু লোক, বিশেষ করে আমার সোসাইটির কিছু পুরনো চিন্তাধারার মহিলা, আজও আমাকে জিজ্ঞেস করে যে আমার কি রাহুলের কথা মনে পড়ে না, আমার কি নিজের কাজের ওপর কোনো অনুশোচনা নেই। আমার জবাব হয়, একদম না। আমার সেই নিরন্তর ঘাবড়ানোর কথা মনে পড়ে না যে আজ সকালে উঠে আমাকে ছেলের কোন নতুন বিপদ মেটাতে হবে। আমার সেই ভয়ের কথা মনে পড়ে না যখন আমাকে বাড়িতে প্রতিটা শব্দ মেপে কথা বলতে হতো যাতে তার রাগ না বেড়ে যায়। হ্যাঁ, আমার একটা জিনিসের কথা অবশ্যই মনে পড়ে, আর সেটা হলো একটা বিভ্রম। এই বিভ্রম যে আমার একটা ভরা পরিবার আছে যারা আমাকে ভালোবাসে। কিন্তু বিভ্রম যতই সুন্দর হোক না কেন, আপনি তার উপর ভিত্তি করে আপনার পুরো জীবন কাটাতে পারেন না। বাস্তবতা সবসময় বিভ্রমের থেকে ভালো হয়, তা শুরুতে যতই তেতো লাগুক না কেন। বাস্তবতা এই যে আমি নিজের মধ্যেই একজন সম্পূর্ণ নারী। নিজের এই গল্পের মাধ্যমে আমি প্রতিটা মা, প্রতিটা বাবা আর প্রতিটা বয়স্ক মানুষকে জীবনের এক অনেক বড় শিক্ষা দিতে চাই, যারা নিজেদের বাচ্চার ভালোবাসায় অন্ধ হয়ে নিজের সব কিছু তাদের হাতে তুলে দেয়। সবথেকে প্রথম আর জরুরি কথা এটাই যে কখনো কোনো অবস্থায় কোনো আইনি কাগজ বা পাওয়ার অফ অ্যাটর্নিতে না পড়ে আর না বুঝে সই করবে না। যদি কেউ আপনাকে বলে যে এটা শুধু একটা আনুষ্ঠানিকতা, তবে সেখানেই থেমে যান আর নিজের উকিলের সাথে নিজে কথা বলুন। দ্বিতীয় কথা, নিজের জীবনভরের কষ্টার্জিত কামাই, নিজের এফডি আর নিজের সম্পত্তির আসল কাগজ সব সময় নিজের নিয়ন্ত্রণে রাখুন। সেগুলো কোনো সুরক্ষিত ব্যাংক লকারে রাখুন যা শুধু আপনিই খুলতে পারেন। তৃতীয় কথা, যা আমি খুব বড় দাম দিয়ে শিখেছি, তা হল যখন আপনার নিজের সন্তান বা কোনো আত্মীয় আপনাকে বলবে যে আপনার এই আর্থিক বিষয়গুলো মাথায় ঢুকবে না, আমি সব সামলে নেব, তখন বুঝে নিন যে এটা বিপদের সবথেকে বড় ঘণ্টি। নিজের টাকার হিসেব নিজে রাখা শিখুন, তা যতই কঠিন মনে হোক না কেন। চতুর্থ আর সবথেকে বড় কথা, আজকের এই ডিজিটাল যুগে নিজের ব্যাংকের মেসেজ অ্যালার্ট, নিজের ইউপিআই পিন আর নিজের ব্যাংকিং পাসওয়ার্ড সব সময় নিজের সেই ফোনেই রাখুন যা আপনার কাছে থাকে। কাউকেও নিজের ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ দেবেন না। আর শেষ কথা, ভালোবাসা নিজের জায়গায় আর আর্থিক সুরক্ষা নিজের জায়গায়। ভরসা করুন, কিন্তু সবসময় যাচাইও করুন। আপনার আর্থিক স্বাধীনতাই আপনার বার্ধক্যের সবথেকে বড় সম্মান। একে কারো কোনো আবেগীয় চাপে পড়ে কেড়ে নিতে দেবেন না। আজ যখন আমার এই নতুন আর স্বাধীন জীবনে সূর্য ডুবছে, আমি আমার বারান্দায় বসে আছি। আমার হাতে চায়ের কাপ আর আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি। আমি বাতাসে নিজের কাপ তুলি আর একটা নীরব সালাম জানাই সেই নারীকে যে আমি কখনো ছিলাম, এবং সেই নারীকে যে আমি আজ হয়ে উঠেছি। ৬৪ বছরে প্রথমবার আমি ঠিক সেই জায়গাতেই আছি যেখানে আমার হওয়া উচিত ছিল। আমি নিজের সাথে আছি, আমি শান্ত আছি, আর আমি পুরোপুরি আজাদ আছি। যদি আমার এই গল্প, আমার এই একাকিত্ব আর আমার এই লড়াই আপনার হৃদয়ের কোনো তারকে ছুঁয়ে থাকে, তবে এই ভিডিওটি লাইক না করে যাবেন না। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও সত্য আর জীবন বদলে দেওয়া কাহিনী আমি আপনাদের কাছে পৌঁছতে পারি।
আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আপনি কি বা আপনার আশেপাশে কেউ কি কখনো আপনদের কাছ থেকে এমন ধোঁকা খেয়েছে। আপনি কোন শহর থেকে আমার এই কাহিনী শুনছেন তা আমাকে লিখে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে এটা অনুভব করায় যে এই পৃথিবীতে আমার আওয়াজ শোনার মতো কেউ তো আছে। নিজের আর নিজের আত্মসম্মানের সব সময় খেয়াল রাখবেন।